আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর এই চ্যাপ্টারটির একদম প্রথম পর্বে। সো এই চ্যাপ্টারটি থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে, দুইটা প্রশ্ন মাঝে মাঝে আসে। সো আমরা এমনভাবেই পড়বো যেন এখান থেকে আসা যাবতীয় জিনিস আমরা পারি। শুরুতে আমরা এখানকার সিকিউ অ্যানালাইসিসটা দেখে ফেলি যে কোন কোন টাইপ থেকে আসলে প্রশ্ন আসে, সবচেয়ে বেশি আসে কোনটা। সো এখানে আমরা তিনটা টাইপে ভাগ করেছি এই পুরো চ্যাপ্টারটিকে, এবং এই তিনটা টাইপের মধ্যেই প্রশ্ন আসে। হয় তোমার পরীক্ষাতে ডট গুণ বা ক্রস গুণ এই রিলেটেড সিকিউ আসবে, অথবা তোমার পরীক্ষাতে ভেক্টর ক্যালকুলাস, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট কার্ল এখান থেকে প্রশ্ন আসবে, আর না হয় লব্ধি, নদী নৌকা, আপেক্ষিক বেগ, বৃষ্টি ছাতা এখান থেকে প্রশ্ন আসবে। সো এই সবচেয়ে বেশি আসে হচ্ছে, তোমরা জানো যে এই নদী নৌকার এই পার্ট থেকে সবচেয়ে বেশি আসে, আপেক্ষিক বা বৃষ্টি ছাতাও কিন্তু আসে, আর হচ্ছে এই দেখো এই ডট গুণ ক্রস গুণ এই পার্টটাও কিন্তু খুব বেশি আসে। সো আসলে ভেক্টর থেকে তো প্রশ্ন হয়ই। সো দেখা যায় যে প্রতি বছরই বিভিন্ন বোর্ড আসলে বিভিন্ন টাইপ থেকেই দিয়ে থাকে। সো তোমাকে তিনটা টাইপই খুব ভালো মতো শিখতে হবে যেন এখান থেকে তোমার প্রশ্নটা কোনোভাবে মিস না যায়। খুবই সহজে কিন্তু আসলে এখান থেকে উত্তর করা যায়। সো যারা আসলে এখান থেকে উত্তর করবা, এই দেখো তিনটা টাইপ আমরা ভাগ করেছি। সো তুমি তিনটা টাইপে আলাদা আলাদা করে সুন্দর করে প্র্যাকটিস যদি করে ফেলতে পারো, আমি এখানে স্লাইডে যা দেখিয়ে দিব এর বাইরে তোমাকে আর কিছু প্র্যাকটিস করতে হবে না। তোমার এইচএসসির জন্য তোমার এই স্লাইডে যা আছে এর বাইরে তোমার আর কোনো প্র্যাকটিস করার প্রয়োজন নেই, সব কিছু সুন্দরভাবে গোছানো আছে। তো চলো আমরা কথা না বাড়ি সরাসরি আমাদের আজকের প্রথম পর্ব শুরু করি, ডট গুণ ক্রস গুণ। তো শুরুতে আমরা অবশ্যই বেসিক জিনিসগুলো জেনে নিব, যে যা যা যাবতীয় জিনিস জানা দরকার আগে জেনে নিব, তারপরে আমরা কিন্তু একটা একটা করে আমরা এখানকার প্রশ্নগুলো দেখব, ওয়ান শট কোশ্চেনগুলো দেখব। সো শুরু করছি আমরা তাহলে টাইপ 1 আমাদের ডট গুণ, ক্রস গুণ এবং উপাংশর এই অংশগুলো নিয়ে। হ্যাঁ, তো শুরুতে দেখো যে আমরা একদম শুরুতে ভেক্টরের যদি ইনিশিয়াল কথাবার্তাগুলো বলি, যে ভেক্টর আমরা সেই রাশিগুলোকেই বলি যেই রাশিগুলোকে প্রকাশ করতে মান এবং দিক এই দুইটাই প্রয়োজন। সো এরকম কোন কোন রাশিগুলো আছে যাদের মান এবং দিক দুইটাই প্রয়োজন, যেমন এই দেখো বল, বেগ, সরণ, ওজন, আপেক্ষিক বেগ বা বেগ ইত্যাদি। সো এই রাশিগুলোকে প্রকাশ করতে মানের পাশাপাশি দিক বলতেও হয়, দিকও বলতে হয় যে কোন দিকে। হ্যাঁ, সো এটা না বললে কিন্তু জিনিসটা সঠিকভাবে প্রকাশ করা সম্ভব হয় না। সো তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। সো তোমাকে এই উদাহরণগুলো খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে, কারণ পরীক্ষাতে এখান থেকে এমসিকিউ আসে, নিজের কোনটি ভেক্টর রাশি, নিজের কোনটি স্কেলার রাশি। সো উদাহরণগুলো অবশ্যই সুন্দর করে একবার পড়ে রাখবো ফর এমসিকিউ, এটা জাস্ট ফর হচ্ছে কি এমসিকিউ। সো আমরা এমসিকিউ এর জন্য কিন্তু এই অংশটুকু খুব সুন্দরভাবে একবার পড়ে রাখবো। তাছাড়াও মৌলিক রাশি কোনটি, যৌগিক রাশি কোনটি, সেগুলো একবার দেখে রাখতে পারি। আমরা মৌলিক রাশি মানে কি, যেমন ভর হচ্ছে মৌলিক রাশি, ভরকে ভাঙলে আমরা আর অন্য কিছু কি পাই না। কিন্তু অন্যদিকে দেখো তুমি বল, বল কিন্তু একটা যৌগিক রাশি। হ্যাঁ, কারণ বলকে ভাঙলে আমরা কি পাই, বল এফ সমান কি এম এ, ভর ইন্টু ত্বরণ। সো বল হচ্ছে ভর আর ত্বরণের গুণফল, কিন্তু ভর তো ভরই, ভর তো আর কোনো কিছুর গুণফল না বা ভাগফল না। সো এটাকে আমরা কি বলি যে হচ্ছে, হ্যাঁ ভর এটা হচ্ছে আমাদের মৌলিক রাশি, কিন্তু বল হচ্ছে আমাদের যৌগিক রাশি। সো আমাদের একদমই কমন জিনিস, একটু উদাহরণগুলো চোখ বুলে রাখবো যেন আমরা এমসিকিউতে আসলে উত্তর করতে পারি। খুবই সহজ ব্যাপার। সো আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে একেবারে ডট গুণনের মধ্যে চলে যাচ্ছি। তারপরে আমরা হচ্ছে ভেক্টরের আমরা যখন ভেক্টরের লব্ধিগুলো পড়বো, ভেক্টরের সংজ্ঞা বা হাবিজাবি যা জিনিস আছে সব কিছু সেখানে আমরা শিখবো। আমরা সরাসরি একদম মেইন টাইপে চলে যাচ্ছি, ডট গুণ। আমরা প্রথম টাইপ যেহেতু করবো, প্রথম টাইপের আন্ডারে যা যা বেসিক জানা দরকার সেটুকু জানবো, এবং অন্য টাইপের মধ্যে বাকি সমস্ত বেসিক আমরা জানবো, কোনো সমস্যা নেই। সো ডট গুণের মধ্যে আমরা যদি বলি, সাপোজ মনে করো কোথাও দুইটা ভেক্টর আছে এরকম। হ্যাঁ, সাপোজ ধরে নিলাম যে এই হচ্ছে একটা ভেক্টর, হ্যাঁ এই হচ্ছে একটা ভেক্টর, এবং এখানে আরও একটা ভেক্টর আছে এটা। সো এই যে দুইটা ভেক্টর এবং এই দুইটা ভেক্টরের যে হচ্ছে গুণফল, হ্যাঁ আমি দুইটা ভেক্টরকে গুণ করছি। সাপোজ ধরলাম এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এবং এখানে আমাদের আরেকটা ভেক্টর আছে যেই ভেক্টরের নাম হচ্ছে আমাদের বি ভেক্টর। সো যদি আমরা এই দুটো ভেক্টরকে গুণ করতে চাই, তাহলে এই ভেক্টরের গুণটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর হচ্ছে ক্রস প্রোডাক্ট। সো ডট গুণ যখন করবো তখন আমাদের কী কী বিষয় মাথায় রাখতে হবে। সো ভেক্টরের ডট গুণনের সংজ্ঞাটা হচ্ছে এরকম। সাপোজ আমি এখানে যে এ আর বি এর ডট গুণনের কথা বললাম, সো আমরা এ আর বি যেহেতু ভেক্টর, সো মাথায় আমরা এরকম চিহ্ন দিব, ভেক্টর চিহ্ন দিব। সো এ ডট বি, সো এই দুইটা ভেক্টরের গুণ করলে কি আসবে, এই দুটো ভেক্টরের গুণ করলে আসবে এখানে প্রথম যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরের মান আমরা নিব। যদি আমরা ধরে নিই যে এ ভেক্টর, এ ভেক্টরের মান কত এ, আমরা ভেক্টরকে প্রকাশ করি এভাবে, এটা হচ্ছে ভেক্টরের প্রকাশক, কিন্তু এটা দ্বারা আমরা কি বোঝাই, এটা বোঝাই আমরা ভেক্টরের মান বোঝাই। ঠিক আছে, সো এটা হচ্ছে ভেক্টরের মান। সো এই ভেক্টরের মান হচ্ছে এ, বি ভেক্টরের মান হচ্ছে আমাদের কি বি, এবং এ আর বি এর মধ্যবর্তী কোণের
কোসাইন। তার মানে ডট গুণের সংজ্ঞাটা হচ্ছে যে দুটো ভেক্টরের ডট গুণ করবো সেই দুটো ভেক্টরের মান আমি নিব এবং তাদের মধ্যবর্তী যে কোণ, সাপোজ এই যে তাদের মধ্যবর্তী একটা কোণ দেখতে পাচ্ছ, এই যে থিটা, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। সো এদের মধ্যবর্তী কোণের কী নিতে হবে? কস নিতে হবে, কোসাইন নিতে হবে। তার মানে এ ডট বি মানে কি? এ বি কস থিটা। আর এখানে আমরা যে কথা বললাম সেটা আমরা এখানে একটু বলে রাখি যে এই বলতে আমরা এই শুধু এ মানে কি বলছি আমরা? ভেক্টরের মান। হ্যাঁ, এটা ছিল হচ্ছে ভেক্টর, কিন্তু এটা হচ্ছে কি? ভেক্টরের মান বোঝায়। সো ছোট্ট করে একটু লেখা থাকুক, সমস্যা নেই। সো প্রথম জিনিস আমরা পেলাম এ ডট বি মানে কি? এ বি কস থিটা, আমরা জানি আশা করি। এরপরে তোমাকে আরও যে কথাগুলো মনে রাখতে হবে সেটা খেয়াল করো, যে আমরা যখন ডট গুণ করবো, ডট গুণ করার পরে যে নতুন জিনিসটা পাবো সেটা কিন্তু একটা স্কেলার হবে। দেখছো এখানে কোনো ভেক্টর চিহ্ন নাই, তার মানে শুধু মান, তার মানে স্কেলার জিনিস। সো এই এ আর বি এর ডট গুণ করলে নতুন যে জিনিসটা পাবো আমরা সেটা একটা স্কেলার রাশি। আমরা আরও একটু জিনিস কিন্তু শিখে রাখবো, মাঝে মাঝে আমাদের মধ্যবর্তী কোণ বের করতে বলে, ডট গুণ থেকে আমাদের যা যা বের করতে বলবে এবং সেটা আমরা একটু দেখে রাখি। সো এটাকে আমরা ছোটো করে বক্স করে দিই যে এটা হচ্ছে আমাদের একদম কি ইনিশিয়াল আর কি সূত্র। এবার এখান থেকে আমাদের যাবতীয় আর যা যা জিনিস শিখতে হবে সেটা শেখা যাক। এরপর আমাদের এখান থেকে শিখতে হবে হচ্ছে যে ডটগুলো শিখলাম, এখান থেকে দেখো মধ্যবর্তী কোণ বের করা যায়। সো মধ্যবর্তী কোণ যখন তোমার দরকার হবে, হ্যাঁ, যখন তোমাকে বলবে যে মধ্যবর্তী কোণ, সো মধ্যবর্তী কোণের বেলায় কী হবে? দেখতে পাচ্ছ এ বি কস থিটা। সো এখান থেকে আমরা লিখবো হচ্ছে কস থিটা। মধ্যবর্তী কোণ কী হবে? কস থিটা। এই যে বলছিলাম এই থিটা ছিল কি? এ আর বি এর মধ্যবর্তী কোণ। সো যখন মধ্যবর্তী কোণ তোমাকে চাবে বলবে যে এই যে এ আর বি দুটো ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, গ নম্বরে আসে সাধারণত। সো সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ তুমি কী লিখবা? যে কস থিটা ইকুয়াল টু কী হবে? এখানে দেখো এই এ আর বিটা গুণ আছে, তাহলে এদিকে আসলে ভাগ হয়ে যাবে। সো সেটাই জাস্ট আমরা মনে রাখবো। তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বললে আমরা উপরে সেই দুইটা ভেক্টরের ডট গুণ করব। আর ডট গুণটা কীভাবে করবো সেটা আমি একটু পরে শেখাচ্ছি। সো ডট গুণ করবো, আমরা উপরে ডট গুণ করবো আর নিচে সেই দুইটা ভেক্টরের মান নিব, এ ভেক্টর আর বি ভেক্টরের মান নিব। তার মানে মধ্যবর্তী কোণটা কী হবে? যে এ ডট বি, মধ্যবর্তী কোণটা কী হবে? যে মধ্যবর্তী কোণ কী হবে? যে হচ্ছে এ ডট বি ডিভাইড বাই এ বি, এর মান বি এর মান। এই এ বলতে কী বোঝাচ্ছে? ভেক্টর কিন্তু মান বোঝাচ্ছে। সো মান কীভাবে বের করতে হয় সব কিছু আমরা দেখবো। সো এক একটা জিনিস আমরা দেখবো, নো প্রবলেম। সো কস থিটার সমান হচ্ছে এ ডট বি বাই এ বি। তাহলে এই জিনিসটা মাথায় রাখো। তাই এখান থেকে বেসিক্যালি থিটাটা বের করতে হবে, কজ ইনভার্স করে থিটাটা বের করতে হবে। সো এই একটা ছোট্ট জিনিস। মাঝে মাঝে আমাদেরকে বলবে কি? ভেক্টরের লম্ব অভিক্ষেপ। মাঝে মাঝে আমাদের এই কথা বলবে, ঠিক আছে? আমরা এগুলো স্টার্ট দিয়ে একটা করে শিখে রাখি। মধ্যবর্তী কোণ একটা শিখলাম আমরা, মাঝে মাঝে আমাদেরকে বলবে কি? যে হচ্ছে লম্ব অভিক্ষেপ। সো এই জিনিসটা মাথায় রাখো। তোমাকে বলবে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এরকম তোমাকে বলতে পারে। সো এর উপর এ এর, সো আমরা কী দেখবো এখানে? এ এর উপর, সো এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। সো এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। সো এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। সো এর উপর বি এর লম্ব অভিক্ষেপটা কী হবে? এর উপর বি এর লম্ব অভিক্ষেপটাকে লিখবো আমরা হচ্ছে বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বি কস থিটা। তো তুমি এভাবে মনে রাখবা, বি এর লম্ব অভিক্ষেপ বি কস থিটা। সো বি কস থিটার সমান আমরা কী লিখতে পারি? এরকম লিখবো। দেখো এখান থেকে লিখতে চাও বি কস থিটার সমান কী লেখা যাবে? এটা গুণ আছে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী পাবো? এখানে পাবো আমরা হচ্ছে কি এ ডট বি, হ্যাঁ, এ আর বি এর ডট গুণফল, আর নিচে কী হবে? জাস্ট আমাদের এর মান। সো এটাই আমাদের কী হবে? এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। সো এভাবে আমাদের মধ্যবর্তী কোণ, লম্ব অভিক্ষেপ, এই সমস্ত জিনিসগুলো আমাদের দরকার হবে। সো এরপরে আমরা এখান থেকে আর যেটা মনে রাখবো সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ এবং এটার পরে আমরা এই ডট গুণের মধ্যে একটা জিনিস মনে রাখবো, একটা শর্ত মনে রাখবো, যে যদি দুইটা ভেক্টরের ডট গুণফলের মানটা শূন্য হয়, হ্যাঁ, তাহলে এই ছোট্ট শর্তটা মনে রাখো যে এ আর বি, হ্যাঁ, এ ও বি এর, আমরা এখন লিখে দিচ্ছি যে যদি এ আর বি এর যে ডট গুণফল যদি শূন্য হয়, সো এ ডট বি ইকুয়াল টু 0 হলে, ডট গুণ করলে আমি শূন্য পেলাম, এ ডট বি ইকুয়াল টু 0 হলে তাহলে আমরা বলবো কি? যে এ ও বি পরস্পর লম্ব, এ ও বি পরস্পর লম্ব। সো এ ও বি কী হবে? পরস্পর লম্ব হবে। সো এরকম, হ্যাঁ, এ ও বি পরস্পর কী হবে? লম্ব। সো এই ছোট্ট কথাটা মনে রাখতে হবে, বেশ কাজে লাগে। এটা কিন্তু অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। এ ডট বি সমান সমান 0 হলে কী হবে? এ ও বি পরস্পর লম্ব। যখন তোমাকে বলবে দুটো ভেক্টর পরস্পর লম্ব কিনা, তুমি তাদের ডট গুণ করে দিবা, ডট গুণ করে দেখবা যে এই ডট গুণ ফলটা কী আসলে যে শূন্য আসতেছে কিনা। ওকে, আর আরও একটা ছোট্ট জিনিস আমরা এখান থেকে মনে রাখবো ডট গুণের এই পেজ থেকে, সেটা হচ্ছে যদি আমরা এরকম একক ভেক্টরগুলো ডট গুণ করি, ফর এক্সাম্পল হচ্ছে এরকম যে আই ডট হচ্ছে আই, তাহলে আই এবং আই মানে কি? আই হচ্ছে এক্স অক্ষ এর দিকে একটা একক ভেক্টর। জে মানে কি? যে একটু পরে আমরা লিখবো সেটা হচ্ছে কি? যে ওয়াই অক্ষের দিকে একটা একক ভেক্টর। আর কে ক্যাপ মানে হচ্ছে যে জেড অক্ষের দিকে একটা একক ভেক্টর। যদি আমি আই ডট আই এটা গুণ করতে চাই তাহলে কী হবে ডট গুণটা? সো মনে রাখবা একই জিনিসের ডট করলে কি হয়? 1 হয়। কীভাবে 1 হয়?
প্রথম একক ভেক্টর মানে যার মান 1। সো এই একক ভেক্টর এটার মান হচ্ছে 1, এইটা একক ভেক্টর, তার মানও কী হবে 1। কস থিটা, এই যে সূত্র জানতাম ভেক্টরের মান কস থিটা। কস থিটা, থিটা কি বসাবো, আই আর আয়ের মধ্যবর্তী কোণ হবে, একটা আই যদি এদিকে হয় অন্য আয়ও তো সেই একই দিকেই হবে, তাই না? এদের মধ্যবর্তী কোণ 0, আর কস 0-র মান হয় 1। তো সব কিছু গুণ করলে কত চলে আসে, 1 চলে আসে। তার মানে তুমি সহজ কথায় মনে রাখবা, একই জিনিসের ডট করলে 1 হয়, আর ভিন্ন জিনিসগুলা যদি ডট তুমি করো, হ্যাঁ, ভিন্ন জিনিস মানে তুমি মনে করো একটা আই আর একটা হচ্ছে জে, সো ভিন্ন জিনিসের ডট করলে 0 চলে আসে। তো ছোট্ট কথাটুকু মনে রাখো, আমরা দেখবো সামনে কাজে লাগছে এমসিকিউর মধ্যে। সো আরও জিনিস আমরা পাবো ওয়ান শট কোশ্চেনের মধ্যে গিয়ে আমি আরও কথা তোমাকে সেখানে শিখিয়ে দেবো। সো ডটগুলোর তুমি ইনিশিয়াল এই কথাবার্তাটুকু মনে রাখো। এবার ডটগুণের এই অংশের পরে আমরা এখান থেকে দেখবো হচ্ছে ক্রস গুণ। হ্যাঁ, সো ক্রস গুণের মধ্যে আমরা কোন ইনিশিয়াল কথাবার্তাগুলো খেয়াল রাখবো। সাপোজ মনে করো তোমার এখানে কি আছে, যে তোমার এখানে দুইটা ভেক্টর আছে সেম আগের মতো। সো এ একটা ভেক্টর আর বি হচ্ছে তোমার কি এখানে আরও একটা ভেক্টর। হ্যাঁ, সো এ আর বি হচ্ছে আমাদের এখানে দুটো ভেক্টর। সো এ আমাদের একটা ভেক্টর, তারপর হচ্ছে আমাদের কি বি আমাদের একটা ভেক্টর। সো এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টর। সো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, হ্যাঁ, এবং আমাকে বলা হয় এই দুটোর মধ্যে গুণ করো, তবে ক্রস গুণ করো, তো সেক্ষেত্রে কী হবে, সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে এ আর বি এর ক্রস গুণ করার ফলে, হ্যাঁ, আমরা কি পাবো, যে যখন আমি ক্রস গুণ করবো এইদের দুইজনের গুণ করার ফলে নতুন একটা ভেক্টর পাওয়া যাবে। ডট গুণ করলে স্কেলার পাওয়া যেত, কিন্তু ক্রস গুণের বেলায় যে কোনো দুটো ভেক্টরকে গুণ করলে একটা ভেক্টর পাওয়া যায়, এবং সেই ভেক্টরটার মান হয় কি, এই যে এ ক্রস বি, তাহলে সেটার মান হয় হচ্ছে এ বি সাইন থিটা, প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন, এবং এটা দিক থাকে হচ্ছে মান, আর একটা দিক থাকে হচ্ছে আমরা এরকম লিখি যে ইটা ক্যাপ। তাহলে এই ইটাটা হচ্ছে আমাদের কি দিক, এটা আমরা কি বলি, এটা হচ্ছে আমাদের কি লিখে রাখতেছি আমি এখানে, ইটা মানে এটা কি, এটা মানে হচ্ছে দিক, এই এ ক্রস বি এর দিক, কারণ এ ক্রস বি এর দিক। তুমি যখন এরকম এদেরকে ক্রস গুণ করলা তখন যে এদের দিক আসবে সেটা হচ্ছে এ ক্রস বি এর দিকটাই হচ্ছে ইটা। ইটাটা কীভাবে হবে, অবশ্যই মনে রাখবা যে দুইটা ভেক্টরের ক্রস গুণ করলে নতুন যে দিক হয়, অর্থাৎ যেমন এখানে এইটার দিক হবে অবশ্যই এদের দুইজনের সাথে লম্ব হবে। তাহলে দিকটা কি হবে, এবার দিকটা কি হবে, এ ও বি এর সাথে লম্ব হবে। সো অবশ্যই মনে রাখবা এ ও বি এর সাথে লম্ব ভাবে। সো এ ও বি এর সাথে হচ্ছে কীভাবে, লম্ব হবে। সো এ ও বি এর সাথে লম্বভাবে কিন্তু ওদের দিকটা হবে। সো ব্যাপারটা খেয়াল রাখবো যে অবশ্যই সে লম্বভাবে হবে। এ আর বি যে তলে আছে সে অবশ্যই লম্ব হবে, লম্ব হবে বাইরের দিকেও হতে পারে, লম্ব হবে ভিতরের দিকেও হতে পারে, ডিপেন্ড করে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপারটা, অবশ্যই লম্ব হবে। সো এদের মানটা হচ্ছে এই জিনিস। তারপর তুমি আরও এক ইনফরমেশন যেগুলো মনে রাখবা, তো একটা ইনফরমেশন গেল, তবে তুমি আরেকটা ইনফরমেশন মনে রাখবা, সেটা কি, দেখো পরটা হচ্ছে যদি তুমি কি করো, দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 হয়, হ্যাঁ, দুইটা ভেক্টর যদি কি হয়, ক্রস গুণফল ইকুয়াল টু 0 হয়। সো দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 হলে তখন সেক্ষেত্রে কী লিখবো আমরা, তখন সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে যে এই ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। সো এ ও বি তখন কী হবে, যদি ক্রস গুণফল 0 হয়ে যায় তখন তারা পরস্পর কী হবে, ওই ভেক্টর দুটি পরস্পর কী হবে, সমান্তরাল, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। হ্যাঁ, সো এই একটা ছোট্ট ইনফরমেশন মনে রাখবো, ক্রস গুণগুলো 0 হলে সমান্তরাল। সো এরপরে আমাদের হচ্ছে আরও মনে রাখতে হবে, যদি কখন আমরা দেখি এরকম যে দুটো ভেক্টরের এরকম আমাদের হচ্ছে ক্রস গুণ আমরা করছি, হ্যাঁ, ক্রস গুণ করছি এবং ক্রস গুণ করবার তিনটা ভেক্টর কোথাও ছিল, মনে করো দুইটা ভেক্টরের ক্রস গুণ করছি এ ক্রস বি, আর আরেকটা ভেক্টর আছে হচ্ছে সি, হ্যাঁ, সি। সো যদি এই তিনটা ভেক্টর যদি কখনো থাকে, দুইটার ক্রস গুণ তার সাথে যদি আমি আরেকটা ডট গুণ করি, হ্যাঁ, এবং ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সেটাকে বলি আমরা কি, যে এরকম যদি হয় কখনো, তো এত হলে আমরা বলবো যে ভেক্টর ত্রয়, হ্যাঁ, ইকুয়াল টু 0 যদি হয় তাহলে আমরা বলবো কি, ভেক্টর হচ্ছে যে কী হবে, একই সমতলে। এত হলে ভেক্টর তিনটি, এত হলে ভেক্টর ত্রয় লিখি, মানে ভেক্টর ত্রয় মানে ভেক্টর তিনটি, ভেক্টর ত্রয় কী হবে, একই সমতলে অবস্থান করবে, ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করবে। সো যখন তোমাকে জিজ্ঞেস করবে যে একই সমতলে অবস্থান করবে কিনা, সো একই সমতলে অবস্থান করবে, সো একই সমতলে অবস্থান করবে। সো কোথাও যদি লেখা থাকে যে তিনটা ভেক্টর আমাদের আছে এ বি সি, হ্যাঁ, সো এ বি সি দ্বারা গঠিত যেই ঘনক, হ্যাঁ, তার হচ্ছে আয়তন নির্ণয় করো, যদি কখনো এরকম বলে তাহলে আমরা সেম এই কাজটা করতে পারবো। সো আমি এখানে আরেকটা কথা লিখে দিচ্ছি এই জায়গাটার মধ্যে, এটা আমাদের একটা কথা গেলো, তারপরে লিখবো হচ্ছে আমরা ভি, আমি বাংলাটাকে লিখে নিই যে আয়তন, হ্যাঁ, আমরা আয়তনটাও সেম একইভাবে বের করতে পারি। সো আয়তন
আয়তন আয়তন ভি, আয়তন ভি ইকুয়াল টু কী হবে, এই সেম জিনিসটা হবে যে এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি ডট হচ্ছে কি সি, এ ক্রস বি ডট সি। সো আয়তন যদি শূন্য হয় যে তখন আমরা বুঝবো কি যে হ্যাঁ ভেক্টরটা একই সমতলে অবস্থান করবে। সো আয়তন বের করতে বললে আমরা সেম একই কাজটা করতে পারি, বা এই কাজটা না করে আমরা আরও কাজ করতে পারি, যে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে এ বি সি, তো লিখতে পারি আমরা হচ্ছে এরকম লিখতে পারি যে হচ্ছে বি ক্রস সি দিয়েও লিখতে পারি আমরা, হ্যাঁ বি ক্রস সিও লিখতে পারি, বি ক্রস সি ডট এ এভাবেও লেখা যায়, বা তুমি আরেকভাবেও লিখতে পারো জিনিসটাকে যে হচ্ছে যে সি ক্রস এ, হ্যাঁ সি ক্রস এ, সি ক্রস এ ডট বি। সো এইভাবেও কিন্তু লেখা যায়, তিনভাবেই তুমি লিখতে পারবা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যদি এটা ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ ভি ইকুয়াল টু যদি 0 হয়, যে কোনো একটা ঘনকের তিনটা ভেক্টর, বাহু বরাবর তিনটা ভেক্টর দেওয়া আছে, সেটা আয়তন যদি শূন্য হয় তার মানে তারা একই সমতলে অবস্থান করে। তাহলে মেইন যে কোনো একটা শর্ত মনে রাখবা, ভি ইকুয়াল টু 0 হওয়া মানেই হচ্ছে কি একই সমতলে অবস্থান করা। সো সমান্তরালের ব্যাপারটা জানলাম, একই সমতলে অবস্থান করে জানলাম। এরপরে আমরা ক্ষেত্রফলের জিনিস যে জানবো, যে হচ্ছে একটা ভেক্টরের দুইটা সন্নিহিত বাহু দ্বারা যদি, একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটা ভেক্টর বোঝায়, তাহলে তাদের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, বা হচ্ছে আমরা তাহলে সে লিখেই দিচ্ছি, বা হচ্ছে যদি আমাদের একটা সামান্তরিক থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে বের করতে হয়। সো মনে রাখবা দুইটা কথা, যে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু থাকলে, হ্যাঁ তো ত্রিভুজের, হ্যাঁ সো আমরা এই বেসিক কথাগুলো লিখে দিচ্ছি, তোমার এই কথাগুলো মনে রাখতে হবে। তো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, সো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, সো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু পি কিউ হলে, হ্যাঁ ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু পি কিউ হলে, সো পি আর কিউ দ্বারা দুটো সন্নিহিত বাহু বুঝেছে, তো সেক্ষেত্রে এই ক্ষেত্রফল কী হবে, বাহু হলে ক্ষেত্রফল হবে হচ্ছে, সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল ইকুয়াল টু, ক্ষেত্রফলটা কী হবে খেয়াল করো, যে ত্রিভুজের বাহু হলে হবে হচ্ছে হাফ এ ক্রস বি এর মান, এ ভেক্টর আর বি ভেক্টর যে আছে সেই বি ভেক্টরের, সেই এ আর বি ভেক্টরের ক্রস গুণের মানটা হবে আমাদের কি, যে এটা। সো একইভাবে আমরা এখান থেকে লিখতে পারি কি, ত্রিভুজ দুটি বাহু না দিয়ে আমরা কী লিখতে পারি, ত্রিভুজের বাহু দুটি নিয়ে লিখতে পারি, আমরা কিন্তু এভাবে লিখতে পারি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু ছাড়াও আমাদের থাকতে পারে কি, যে সামান্তরিকের দুটি বাহু, হ্যাঁ সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। সো সামান্তরিকের যদি দুটি সন্নিহিত বাহু থাকে, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি কি হয়, পি আর কিউ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কি হবে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হবে হচ্ছে, যদি সামান্তরিক বলে দেয় তাহলে সেক্ষেত্রে কী করবা, জাস্ট এরকম হবে, হাফটা হবে না, শুধু এ ক্রস বি এর মান, এ আর বি এর আমরা ক্রস গুণ করবো। সো আমরা ক্রস গুণও প্র্যাকটিস করবো, সমস্যা নেই। সো ক্রস গুণ করবো, ক্রস গুণ করে আমরা কী করবো এখানে, যে এটার মান বের করবো। সো মান কীভাবে বের করে সেটাও শিখবো, নো প্রবলেম। সো একইভাবে আমরা এখানে আরেকটা দেখে ফেলি, যে আমাদের ক্ষেত্রফলেরটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে মাস্ট আসে, যে আমাকে যদি বলে যে হচ্ছে সামান্তরিকের, এখানে যদি আমাদের সামান্তরিকই থাকে, তো সামান্তরিকের বাহু নেই, বা যদি বলে কর্ণ, সামান্তরিকের, হ্যাঁ সামান্তরিকের দুটি কর্ণ, সামান্তরিকের দুটি কর্ণ আমাদের যদি কি হয়, পিকিউ হয়, সামান্তরিক দুটি কর্ণ পিকিউ হলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কি হবে, এই কয়েকটা যে এই তিনটা ক্ষেত্রফলের এই তিনটা তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষায় যে কোনো একটা আসবে, তখন সেক্ষেত্রে হাফ হবে, তার মানে হাফ এ ক্রস বি এর মান, আমরা এ আর বি এর ক্রস গুণ করবো, সাথে আমরা হাফ করব। সো এই হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হচ্ছে ত্রিভুজের বা সমান্তরিকের ক্ষেত্রফলটা বের করা যায় ক্রস গুণনের মাধ্যমে। সো এই কয়েকটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে আরেকটু ইনফরমেশন দেখব, যে আমাদের এই ক্রস গুণ থেকে আমাদের আরও কী জিনিস আসে, আমাদের আসতে পারে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে লম্ব একক ভেক্টর। যদি কখনো বলে যে এ এর উপর বি এর লম্ব একক নির্ণয় করো, সো লিখে নিচ্ছি আমরা এই কথাটা, যে এর উপর বি এর, হ্যাঁ এর উপর বি এর লম্ব একক ভেক্টর, হ্যাঁ এর উপর বি এর লম্ব একক ভেক্টর। সো লম্ব একক ভেক্টর যদি কখনো বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, লম্ব একক ভেক্টর হবে হচ্ছে, আমরা সামনে প্লাস মাইনাস দিতে পারি, কারণ হচ্ছে উপরে বা নিচে যে কোনো একদিক হতে পারে। সো লম্ব একক ভেক্টর হবে যে এদের ক্রস গুণ করবো, এদের ক্রস গুণকে আমরা ক্রস গুণনের মান দিয়ে ভাগ করব, তাহলে আমরা যেই ভেক্টরটা পাবো সেটাই হবে হচ্ছে তাদের হচ্ছে লম্ব একক ভেক্টর, ঠিক আছে। তো ক্রস গুণ করে ক্রস গুণনের মান দিয়ে ভাগ, তাহলে হচ্ছে লম্ব একক ভেক্টর পাওয়া যাবে। সো লম্ব একক ভেক্টরটা তুমি মনে রাখলা, তারপরে তুমি হচ্ছে এখান থেকে আরও মনে রাখছো কি ক্ষেত্রফলেরটা একই সমতলে অবস্থান করবে কিনা, সেই সবগুলো মনে রেখেছো, চলবে। সো এই জিনিসগুলোর পাশাপাশি আরও যা লাগবে সেগুলো আমরা এখন নেক্সটে যেই প্রশ্নগুলো করাবো তোমাকে, এই প্রশ্নগুলো তুমি যদি এখান থেকে মনে রাখতে পারো আর কোনো সমস্যা নেই।
সো আমি সেই প্রশ্নগুলো শুরু করার আগে আরেকটু কিছু বলে রাখি এমসিকিউ এর। সো যদি কখনো আমাদের এরকম থাকে যে আই ক্রস আই, আমি আই এবং আই এর ক্রস গুণ করি, মনে রাখবা সেম জিনিসের ক্রস করলে শূন্য হয়। যদি আমি এরকম গুণ করি হচ্ছে জে ক্রস জে, হ্যাঁ, সো জে আর জে এর ক্রস গুণ করলে কী আসবে? শূন্য আসবে। এবং যদি আমাদের কে এবং কে এর ক্রস গুণ করি আমরা, তাহলে সেক্ষেত্রে কী আসবে? আমাদের এখানে শূন্য আসবে। সো এরপরে হচ্ছে আমাদের কি, যে এরপরে হচ্ছে আমাদের কী আসবে? এরপরে আমাদের আসবে হচ্ছে যদি আমি ভিন্ন জিনিসের ক্রস গুণ করি, সাপোজ হচ্ছে আই ক্রস জে, ভিন্ন জিনিসের ক্রস গুণ করলে কী আসবে? সো এই ব্যাপারটা একটু শিখে রাখো যে যদি আমি আই এবং জে এর ক্রস গুণ করি, মোট জিনিস আছে তিনটা, আই জে কে, আই জে এবং হচ্ছে কে, এবং এই জিনিসটা কাজ করে হচ্ছে এরকম, হ্যাঁ এরকম এই জিনিসভাবে কাজ করে, এই ক্লকওয়াইজ কাজ করে। তুমি মনে রাখবা আই এর পরে জে থাকে, জে এর পরে কে থাকে, এবং চক্রে সাইকেলে খেয়াল করো কে এর পরে আবার আই আসছে। সো এই প্যাটার্নটা তোমাকে একটু মনে রাখতে হবে, আই জে কে আবার আই জে কে। সো আই আর জের গুণ করলে অবশ্যই অন্য জিনিস আসবে, সেটা হচ্ছে অন্য জিনিস বাকি আছে, কে বাকি আছে, সো কে লিখলাম আমরা, এবং আরেকটা প্লাস মাইনাস হবে সামনে। আয়ের পরে যে আসা উচিত সেটাই তো আসছে, আয়ের পরে যে আসছে, তাহলে আমরা প্লাস দিব এটা, ঠিক আছে? সো প্লাসকে যদি এরকম না হয়, এরকম হতো যে জে ক্রস আই, সো আমি দেখতে পাচ্ছি জে আর আই আছে, তাহলে ভিন্ন জিনিসটা আমাদের উত্তর হবে কে। কিন্তু এখানে দেখো জে এর পরে কি আয় আসা উচিত? চক্রে দেখো আয়ের পরে জে আসে, জে এর পরে তো আয় আসে না, সেটা উল্টা আসে, তাহলে আমরা সামনে একটা মাইনাস দেবো। এভাবে লিখতে হয়। এমসিকিউতে আমাদের জিনিসটা কাজে লাগে, সিকিউ এর মাঝখানে হঠাৎ কাজে লাগতে পারে। সো আমরা এই এতটুকু জিনিস একটু মনে রাখি। সো এই ক্রস গুণ থেকে তুমি এই কয়েকটা জিনিস মনে রাখো যে ক্রস গুণফল শূন্য হলে পরস্পর সমান্তরাল হয়, আর হচ্ছে একই সমতলে অবস্থান করা জিনিসটা ক্ষেত্রফলেরটা। সো এই কয়েকটা কথা আমরা এখান থেকে একটু মনে রাখি। এবার আমরা চলো সরাসরি জাস্ট এই যে ডট গুণ এবং ক্রস গুণের এই অংশটুকু দিয়ে আমাদের প্রশ্নগুলো নানানভাবে কিন্তু আসতে পারে, সেই প্রশ্নগুলো আমরা একটু বিশেষ করে শিখে ফেলি যে কী ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। এবার আমরা একদমই শুরু থেকে এখন যে প্রশ্নগুলো দেখাবো তোমাকে, এখানে মোটামুটি 20টার মতো প্রশ্ন আছে। তো এই 20টা প্রশ্ন মানে একদম জিরো থেকে, যে তুমি ভেক্টরের মান কিভাবে বের করবা, ভেক্টরকে যোগ কেমনে করবা, ডট গুণ কেমনে করবা, ক্রস গুণ কেমনে করবা, তুমি কিচ্ছুই জানো না। সো আমি ওই রকমভাবে এক একটা এক্সাম্পল নিয়ে তোমাকে আমি প্রত্যেকটা করাই দেবো। এই 20-22টা এক্সাম্পল তুমি যদি করে ফেলো ছোটো ছোটো, তাহলে তুমি দেখবা এইগুলা দিয়েই তোমার পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসছে। সো তোমার এখন কাজ হচ্ছে এই নেক্সট এই 20-22টা প্রশ্ন একেবারে সুন্দরভাবে করা। সো তুমি জাস্ট এইটুকু কিছু বেসিক কথা মনে রাখলা, কিন্তু এখন হচ্ছে মেইন, হ্যাঁ এখন তোমার কাজটা হচ্ছে মেইন। তুমি কিছুই পারো না, সো তোমার কাজ হচ্ছে এখন মেইন, তুমি হচ্ছে এই জিনিসটা যদি করো, এখন যদি এই 20-22টা প্রশ্ন করো, তুমি দেখবা এই টাইপের সমস্ত প্রশ্নই পারছো। আর মোটামুটি এই টাইপ তোমরা অনেকেই পারো আগে থেকে, যারা পারো তারা ভিডিওটা একটু স্পিডে দেখে ফেলো, বা হচ্ছে তুমি প্রশ্নগুলো নিজেই সলভ করো। আমি যে প্রশ্নগুলো করবো তুমি আমার সাথে বসে না থেকে পজ করে তুমি নিজে সলভ করবা, উত্তর মিলাবা, বা হচ্ছে তুমি দেখবা তোমার নিয়ম ঠিক আছে কিনা। সো এভাবে করবা আর কি, হ্যাঁ তাহলে আর কোনো সমস্যা হবে না। যারা পারো না তারা শিখবা, কারণ এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই পারো, আর যারা পারো না তারা শিখো, যারা পারো তারা আমার সাথে আগেই করে উত্তরটা মিলাও। সো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে হচ্ছে 3টা ভেক্টর দেওয়া আছে এবং 3টা বিন্দু দেওয়া আছে ও পি কিউ, আর বলছে ভেক্টরের মান বের করো, যোগ করো, বিয়োগ করো। সো যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো পারলে তোমার আর কোনো টেনশন নেই। এখানে আমাদের 14-15টা প্রশ্ন আছে, এবং এখানে দেখো আরও কয়েকটা প্রশ্ন আছে, মোট হচ্ছে 22-23টা প্রশ্ন। সো এই প্রশ্নগুলোর মধ্যেই তোমার পরীক্ষাতে আসলে 7 মার্কস থাকবে, 7 মার্কস কিন্তু এখান থেকে থাকবে যদি এই টাইপ থেকে সৃজনশীল হয়। সো এইগুলাই তোমার ঘুরে ফিরে আসবে। তো চলো আমি তোমাকে একটা একটা করে দেখাচ্ছি, আমরা সলভ করি একটু। আর যারা পারো তারা পজ করো, করে দ্রুত করে ফেলো, দ্রুত, তোমার একবার রিভিশনও হবে, তুমি জিনিসগুলো মনে আছে কিনা সেটাও দেখা যাবে। হ্যাঁ ওকে ফাইন, সো করে ফেলো, যারা পারো তারা দ্রুত করে ফেলো, আর যারা পারো না ওকে আসো আমরা শুরু করি, একটা করে আমরা করার চেষ্টা করি। সো 1 নম্বর দেখো কি বলা আছে আমাদের, কে বলছে ভেক্টরগুলো দেখতে পাচ্ছ, 1-2টা ভেক্টর দেওয়া আছে এ বি সি, আর বলছে কার্তেশীয় ব্যবস্থায় বিন্দু ও পি কিউ, 3টা বিন্দু দেওয়া আছে একই স্থানাঙ্ক ব্যবস্থায়। বলছে এ প্লাস বি ভেক্টরের মান নির্ণয় করো। তার মানে কি বোঝাইছে, ওই ভেক্টর চিহ্ন হবে, সব ভেক্টর চিহ্নগুলো দিয়ে দিচ্ছি। এখানে বলছে এই যে এ আর বি ভেক্টর, এটা যোগ করো, বলছে যোগ করে ভেক্টরের মান নির্ণয় করো। সো আমরা কি যোগ করবো, কারণ মাঝে মাঝে আমাদের যোগ করার প্রয়োজন হবে, তখন তুমি যেন বলো যে ভাই যোগ আবার কেমন করে। সো আমি সেটাও করাই দিচ্ছি, যারা পারো না আমার সাথে করো, যারা পারো দ্রুত নিজে নিজে করো আগে। সো এ প্লাস বি সমান কী হবে দেখো, যোগ কীভাবে করে, খুবই সিম্পল। এখানে 2টা ভেক্টর দেওয়া ছিল না এ আর বি, তুমি কী করবা, এ আর বি যোগ করবা, মানে তুমি ভেক্টরগুলোকে লিখবা। হ্যাঁ তো এ আর বি তোমাকে যোগ করতে বলছে, তাহলে তোমার কাজ হবে কি, তোমার কাজ হবে হচ্ছে এ প্লাস বি, আমি একটু এক্সট্রা করে করতেছি, তোমাকে যোগ করতে বলছে এ প্লাস বি। সো এ এর মানটা তুমি লেখো, কত লেখা আছে এখানে, ওইখানে লেখা আছে হচ্ছে কত 3i, হ্যাঁ 3i প্লাস 4j মাইনাস 5k। সো 3টা ভেক্টর দাও, একটা ভেক্টর দেওয়া আছে, যোগ আমাদের আছে, যোগ কি আছে আমাদের আরেকটা বি। সো কী হবে আমাদের 5/2j 3k। তো আমরা লিখবো এখানে যে 5i প্লাস হচ্ছে কত 2j প্লাস হচ্ছে কত আমাদের 3k।
সো এই যে আমাদের হচ্ছে দুইটা ভেক্টর যোগ করবো, কীভাবে যোগ করি? খুবই সিম্পল। তুমি কী করবা? আয়ের সাথে আয়ের যোগ করবা। 5 এখানে 3 আছে, এখানে 5 আছে, সো 3 আর 5 যোগ করলে কত হবে? 8i। সিম্পল, শেষ। এটা হচ্ছে আমাদের ভেক্টর। হ্যাঁ, a প্লাস বি ভেক্টরটা কি সেটা পাবো আমরা, মান পাবো না, মান পরে পাবো। সো 3 আর এই 5 যোগ করলে 8, এখানে 4 আছে আর এখানে 2 আছে, 4 আর 2 কত হবে? 6, তাহলে হবে কত? 6j। আর এখানে -5, এখানে হচ্ছে +3, তাহলে আসবে কত আমাদের? -2, আসবে হচ্ছে -2k। সো এই হচ্ছে আমাদের জিনিস যে a প্লাস বি। সো a প্লাস বি আমরা করলাম, এবার আমরা a প্লাস বি এর মান বের করবো। আমাদের প্রশ্ন বলছিল মান বের করা, আর মান বের করা মানে হচ্ছে এরকম মডুলাস। হ্যাঁ, তুমি এই ভেক্টরের দুই পাশে কি দিবে? এরকম মডুলাস দিবে, এরকম দুইটা দাগ দিবে, এটা মানে হচ্ছে ভেক্টরের মান। সো এই ভেক্টরের মানটা কি হবে? আমরা কি করব? এই দেখো আমাদের এখানে কি আছে? আমাদের এখানে আছে আয়ের আগে আছে 8, তো আমরা বসাবো হচ্ছে এখানে 8 বসাবো, 8 স্কোয়ার করে দেবো। যে এর আগে আছে কত? 6, তাহলে আমরা কি করবো? এখানে 6 স্কোয়ার করে দেবো। এখানে কে এর আগে আছে কত? -2, তাহলে আমরা করবো কি এখানে? তো আমরা এখানে এই কে এর আগে যে -2 আছে, -2 এর উপরেই স্কোয়ার করে দেবো। তার মানে এভাবে করে ভেক্টরের মান বের করতে হয়। সহজ কথা, আয়ের আগে, জে এর আগে, কে এর আগে যা যা সহগ থাকবে সকলের উপরে স্কোয়ার করবা, যোগ করে দিবা। হ্যাঁ, এখানে মাইনাস আছে দেখেন, মাইনাস দিবা না, মাইনাসটা হবে ওই সংখ্যার মধ্যে স্কোয়ার হয়ে প্লাসই হয়ে যাবে আলটিমেটলি। তো তোমার এখানে মান কত চলে আসবে খেয়াল করো, এখানে আসে 64, এখানে 36, 64 আর 36 যোগ করলে কত? 100 হয়, আর এখানে আছে 4, তাহলে উত্তর আসবে কত? √104। সো এভাবে তুমি তোমার প্রয়োজন হবে, এটা তোমার অঙ্ক আসবে না যে গ নম্বরে বের করো, এই কাজটুকু তোমার হঠাৎ করে এক জায়গায় করে নিতে হবে, তো তখন তুমি যেন পারো। সো আমরা একদম ওই লেভেল থেকে শুরু করলাম। সেটা হচ্ছে আমাদের 1 নম্বরটা আমরা বুঝলাম আশা করি। আমরা এখান থেকে পরবর্তীতে দেখো 2 এবং এখানে আর যা যা আছে সেগুলো আমরা করতে থাকি। পরটা কি বলছে? a - 2b। আমরা 2 নম্বরটা দেখবো, একটু খেয়াল করো, আমরা যোগ বিয়োগ সব কিছু এখান থেকে ক্লিয়ার হয়ে নিব। সো আমাকে বলছে যে a - হচ্ছে 2b, এই ভেক্টরের মান বের করো। সো কী করবা তুমি? সেম একইভাবে, সো এই ভেক্টরটা তুমি লিখে ফেলো, দ্রুত আমরা লিখে ফেলতেছি। এই ভেক্টরটা কত? এই ভেক্টরটা আছে আমাদের হচ্ছে 3i প্লাস হচ্ছে কত? 4j মাইনাস কত আছে? 5k, এটুকু আমাদের আছে। ভালো, আর কত আছে? 2b। সো আমাদের এখানে আছে 2b। সো 2b মানে কি বুঝতে পারতেছো? বিকে তুমি 2 দিয়ে গুণ করবা, এখানে বি কত আছে? 2 দিয়ে গুণ করবা। গুণ করলে কি আসবে দেখো এখানে, যে হচ্ছে 5 দুগুণে 10, তারপরে 2 দুগুণে 4, এরকম হয়ে যাবে। সো এখানে আসবে কত আমাদের? 10, তারপর হচ্ছে আমাদের কত আছে এখানে, যে হচ্ছে 4, এখানে আসবে 4, আর হচ্ছে 2 দিয়ে গুণ করলে কত আসবে এখানে? 3 দুগুণে 6। আমি আবারও বলছি, যারা এগুলো পারো তারা স্পিডে দ্রুত করো, অঙ্কগুলো করো, তুমি যেখানে আটকাবা সেখানে ভিডিওটা টেনে ওই জায়গাটুকু দেখো। সো তুমি কিন্তু এটাই সুবিধা এখান থেকে পাচ্ছ, যেটা পারো সেটা তোমার দেখার দরকার নাই, তুমি দ্রুত করো, যেখানে আটকাবা সেটা তুমি দেখবা। ওকে, আর যারা একেবারেই পারো না তারা দেখো, আর যে যেখানে আটকাবা শুধু সেই জায়গাটাই দেখো। আমি বারবারই কিন্তু কথাটা বলে দিলাম, কারণ এই জিনিসগুলো পারা থাকলে খুবই বোরিং হবে। সো তুমি নিজে করো বেটার। তোমাকে এখানে বলছে a - 2b, তোমাকে মাইনাস করতে হবে। সো মাইনাস করলে কি হবে? আমরা জানি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস, এখানে হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে কত? মাইনাস। কত আসবে খেয়াল করো, এই যে কিন্তু শুধু আয়ের সাথে আয়েরটা হবে, 3 আর -10 মিলে কত হবে? -7, এবং সাথে কিন্তু আই থাকবে। 4 আর এই যে -4 মিলে কত হবে? 0 হয়ে যাবে, এখানে আসবে কত? 0 যে এটা আমাদের আসবে। -5 আর -6 মিলে কত হবে? -11 আসবে। সো -11k। এটা আমাদের কি ছিল? এটা ছিল হচ্ছে আমাদের a, হ্যাঁ, মাইনাস কত? 2b। এই জিনিসটার রেজাল্ট ছিল হচ্ছে এটা। বলছিল এটার মান বের করো, তাহলে আমরা পরের লাইনে কী করবো? a - 2b, একটু আগে তোমাকে বলছিলাম মান বের করতে বলে এরকম মডুলাস দিবা, মডুলাস দিবা। আর মডুলাস বের করবা কীভাবে? খুবই সিম্পল, এই যে স্কোয়ার করে দিবা, -7 আছে তার উপরে স্কোয়ার, যোগ 0 আছে তার উপরে স্কোয়ার, আর এখানে যোগ দিয়ে -11 আছে তার উপরে স্কোয়ার, এবং এখানে করে এটা যা আসবে সেটা তুমি লিখে রাখবা, এখানে একটা মান আসবে, সেটা তোমার কী হবে? উত্তর হবে। ঠিক আছে, ডান। সো আশা করি বুঝতে পেরেছো, এরকম প্রশ্নগুলো আসলে অবশ্যই পারা সম্ভব, কোনো প্যারাই আসলে এখানে নাই। পরবর্তীটা খেয়াল করে বলছে পিকিউ এর মান বের করো। পিকিউ মানে কি বুঝাইছে? এখানে পিকিউ যে ভেক্টরটা আছে সেই পিকিউ এর মানটা নির্ণয় করো। পিকিউ, হ্যাঁ, সো প্রশ্নে লেখা থাকবে পিকিউ ভেক্টরের মান বের করো। সো এটা আমাদের মাঝে মাঝে সৃজনশীল আসে। দেখো পিকিউ কোথায়, যে একটা পি বিন্দু আর একটা কিউ বিন্দু, তোমাকে এখানে স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে এখানে বিশেষ করে বলা আছে দুইটা বিন্দু পি। সো পি একটা বিন্দু তোমাকে বলছে কত, যে হচ্ছে 2, 4, 2। সো 2, 4, 2। আর আরেকটা তোমাকে কিউ বিন্দু তোমাকে দেওয়া আছে, সেই কিউ বিন্দুটা কত? সো কিউ বিন্দুটা হচ্ছে 2, - 4, 4। সো 2, - 4, 4। সো 2, - 4, 4। তোমাকে এখানে বলছে এই পি আর কিউ এর মধ্যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু, এই যে বিন্দু, সো এই দুইটা বিন্দু দিয়ে যে ভেক্টরটা গেছে পিকিউ ভেক্টর, তোমাকে বলছে সেই পিকিউ ভেক্টরটা কত, সেই পিকিউ ভেক্টরের মান কত। সো পিকিউ ভেক্টর, সো পিকিউ ভেক্টর আমি কীভাবে বের করবো খেয়াল করো। এটা হচ্ছে আমাদের কি, যে পিকিউ ভেক্টর হচ্ছে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু।
সো আমি লিখবো এভাবে, দেখো পি কিউ ভেক্টরটা কীভাবে বের করতে হয়। যদি তোমার দুইটা বিন্দু দেওয়া থাকে পি কিউ, তাহলে তুমি পি কিউ ভেক্টরটা বের করবো হচ্ছে এইভাবে, পি কিউ, লাস্টে কিউ আছে, কিউ থেকে পিগুলো বাদ দিব। তাহলে খেয়াল করো কিউ এর সহগগুলো কত কত আছে, 2 - 4। সো 2 থেকে এই এক্স ওয়াই জেড, এটাও এক্স ওয়াই জেড, এক্স থেকে এক্স এটা বাদ দিব, ওয়াই থেকে ওয়াইটা বাদ দিব, পি কিউ লাস্টে কিউ, তাহলে কিউ থেকে পি এরটা বাদ। সো কিউ হচ্ছে 2, সো 2 থেকে আমি এই 2 বাদ দিব, সো 2 - 2 আসবে, আর সাথে দিয়ে দিব আমরা কি আই ক্যাপ, তারপরে যোগ চিহ্ন। একইভাবে আছে কত -4, -4। সো -4 থেকে এই 4 বাদ যাবে কিন্তু হ্যাঁ, পিকিউ ভেক্টর বের করতে হলে স্থানাঙ্ক থেকে ভেক্টর বের করতে হলে বিয়োগ দিতে হবে, লাস্টেরটা থেকে ফার্স্টেরটা বিয়োগ দিতে হবে। সো এই -4 থেকে 4 বাদ দিচ্ছি, সো 4 বাদ দেওয়া মানে কি একটা -4 আসা। সো এই হচ্ছে আমাদের এটা আসলো, এবং আমাদের একই সাথে আরেকটা আছে কে বাকি আছে। সো কেটাও আমরা আসলে এখান থেকে লিখে ফেলি। সো কেটা আমাদের কি আসবে এখান থেকে, যে হচ্ছে কত, দেখো -4, ওখানে -4 আছে, সেটা আমি লিখে ফেলতেছি এখানে যোগ চিহ্ন দিয়ে। কত আছে এখানে আমাদের -4, আর এখানে কত আছে 2, তাহলে -4 থেকে 2টা বাদ যাবে, তার মানে আসলো হচ্ছে কত -2। হিসাব নিকাশ করে ফেলো তুমি, দেখো এই যে তোমার পিকিউ ভেক্টরটা চলে আসছে। পিকিউ ভেক্টরটা তোমার কি আসলো, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে লিখবো তুমি 0 আই, -4 - 4 মানে কত আসবে -8 যে আসবে, আর -4 - 2 মানে কত -6 কে আসবে। তাহলে এই ছিল তোমার পিকিউ ভেক্টর। তোমাকে বলছিল পিকিউ এর মান বের করো, তো তুমি কি করবা, পিকিউ এর মান কি লিখবে, এভাবে লিখবা, তুমি এখানে লিখে দিচ্ছি আমি সেই কথাটা, পিকিউ এর মান বের করতে বলা মানে হচ্ছে কি মডুলাস, এই যে মডুলাস। সো মডুলাসটা কি হবে, সেই আগের মতো তুমি দিয়ে ফেলবা, এখানে 0² যোগ কত আছে -8, তাহলে তুমি দিবা কি -8² যোগ চিহ্ন দিয়ে তুমি কি দিবা এখানে, যা আছে হচ্ছে কত, যা হচ্ছে -6 আর তারপরে স্কোয়ার, হিসাব করলে যা আসবে সেটা হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। সো মানটা বসাই দেবো। পরবর্তী আমাকে জিজ্ঞেস করছিল পি ও কিউ এর অবস্থান ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা। তো তোমাকে পরীক্ষায় ভাবে জিজ্ঞেস করতে পারে যে পি এর অবস্থান ভেক্টর কোনটি, কিউ এর অবস্থান ভেক্টর কি, বা তারা লম্ব কিনা। লম্বর শর্ত আমরা শিখছিলাম, সো আমরা সেটা এখন করবো। সো আসলে আমরা লিখি পি এর অবস্থান ভেক্টর। সো আমরা এখানে এক লাইনে লিখি যে পি এর অবস্থান ভেক্টর। সো আমরা এখানে আরেকটা করতেছি, পরবর্তীটা করতেছি। ঠিক আছে, সো পরবর্তীটা। সো পি এর অবস্থান ভেক্টর। সো মনে রাখো অবস্থান ভেক্টর বের করবো কিভাবে। সো পি এর অবস্থান ভেক্টর হবে হচ্ছে ও পি, হ্যাঁ মূল বিন্দু থেকে বের করতে, যে একটা মূল বিন্দু দেওয়া ছিল আমাদের এখানে ও, হ্যাঁ 0 0 0। সো মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব বা ভেক্টরটা হচ্ছে কি অবস্থান ভেক্টর। সো পি এর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি। সো ওপি সমান কি হবে খেয়াল করো, এখানে যেহেতু মূল বিন্দু 0 0 হয় সবসময়, তাহলে এখানে 2 4 2 যে আছে তার সাথে শুধু আই জে কে হবে ওপি। তাহলে আমরা কি বলছিলাম যে পি থেকে মানে লাস্টেরটা থেকে ফার্স্টেরটা বাদ দিব। সো পি থেকে ও বাদ দাও, সো পি হচ্ছে 2 আর বাদ দিবা 0, 4 বাদ দিবা 0, 2 বাদ দিবা 0, একই জিনিস। সো পির অবস্থান ভেক্টর কি হবে আমাদের এখানে, সো 2 মাইনাস কত আসবে এখানে 0, তাহলে লেখার দরকার নেই, সরাসরি লিখে দিই আমরা এখানে 2i প্লাস হচ্ছে কত 4j প্লাস হচ্ছে কত 2k। হচ্ছে আমাদের কি পি এর অবস্থান ভেক্টর। সেম একইভাবে লিখবো আমরা কি কিউ এর অবস্থান ভেক্টর। তাহলে কিউ এর অবস্থান ভেক্টর, তাহলে কি হবে আমাদের এখানে ও কিউ হবে। সেম একইভাবে কিউ যে জিনিসগুলো আছে দেখো 2 - 4 4, সো 2i তাহলে -4j -4k লিখলাম, আমরা অবস্থান ভেক্টর লিখলাম। এখন তোমাকে বলছে এরা পরস্পর লম্ব হবে কিনা। আমরা জানি লম্ব কখন হয়, ডট গুণফল 0 হলে। সো আমরা জানি কি ডট গুণফল 0 হলে লম্ব হবে। হ্যাঁ, তো লিখে নিচ্ছি আমরা যে ওপি ডট গুণফল ও কিউ ইকুয়াল টু ডট গুণফলটা বের করবো। এখন ডট গুণফল দেখি কত আসে, এদের ডট গুণফলটা কীভাবে করে, বা যারা পারো না তারা দেখো, যারা পারো তত জানোই। ডট গুণফলটা হয় হচ্ছে আয়ের সাথে আয়ের সহগের গুণ, 2 2 4, লিখলাম আমি 4। 4-এর সাথে -4-এর গুণ করলে কত হবে, যে হচ্ছে -16। 4-এর সাথে -4-এর গুণ করলে কত হবে -16। এই 2-এর সাথে -4 গুণ করলে কত হবে -8। সো 2 2 4, 4 4 16 আর 4 2 8, সো হিসাব করে ফেললাম। এই গুণ করলে কত আসে দেখো 16 আর -24, আর এখানে আসছে হচ্ছে আমাদের 400 ইকুয়াল টু কত আসে দেখো। সো আমি লিখতেছি এখানে ইকুয়ালটা নিচে লিখি আমি, ইকুয়াল টু কত আসে, যে আমাদের আসে হচ্ছে 16 আর 8 24, তো 4 থেকে -24 গেলে থাকে হচ্ছে কত -20। এদিকে 0 হয়েছে না, 0 হয়নি, তো আমি কথার নিচে লিখে দিব যেহেতু যে ওপি, হ্যাঁ ওপি ডট ও কিউ হচ্ছে ও কিউ নট ইকুয়ালস টু 0, সুতরাং কি বলছে ভেক্টর দ্বয় লম্ব হবে না। হ্যাঁ, জিজ্ঞেস করছিল লম্ব হবে কিনা, সুতরাং ভেক্টর দ্বয় লম্ব হবে না, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে না, শেষ।
এই হচ্ছে ঘটনা। সো এভাবে তুমি সিম্পলভাবে বের করে ফেলতে পারবা। সো আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই জিনিস আসলে আমাদেরকে কীভাবে বের করতে হবে এই জিনিসগুলো আসলে। সো আমাদের এখান থেকে আশা করি আমাদের জিনিসটা আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে। সো এই ছিল আমাদের এখানকার জিনিসটা, যে লম্ব হবে কিনা এভাবে বের করে ফেলবো আমরা। সো পরে চলে যাই আমরা, দেখো এবার বলছে বি এর একক ভেক্টর। সো একক ভেক্টর দিয়ে যা যা আসতে পারে, এ দেখো একক ভেক্টর অনেকগুলোই কিন্তু এখানে লিখে রাখছি আমরা। সো একক ভেক্টরের সমস্ত প্রশ্নগুলো আমাদের এখানে লেখা আছে। সো একক ভেক্টরের প্রশ্নগুলো আমাদের পরীক্ষা আসতে পারে। সো একক ভেক্টর ভালো মতো শিখতে হবে। সো আমরা আসো একক ভেক্টরটা একটু শিখে ফেলি। 4 নাম্বারটা, 4 নাম্বার আমাদের ছিল প্রথম একক ভেক্টর। বলছে বি এর একক ভেক্টর নির্ণয় করো। খুবই সিম্পল, জাস্ট বি ভেক্টর লেখা আছে, তার একক ভেক্টর বাইর করতে বলছে। খুবই সিম্পল। ওকে, আমার বি ভেক্টর লেখা আছে কত, একদম সহজ কেস থেকে আমরা করতেছি। সো আছে 5i প্লাস কত আছে আমাদের এখানে 2j, তাহলে আমাদের কত আছে এখানে 3k। এবার এই জায়গাটার মধ্যে তুমি খেয়াল করো একক ভেক্টরটা কি হবে, একক ভেক্টর সমাজ যখন বলবো একক ভেক্টর বের করো, তুমি কি করবো? সো মনে রাখবা একক ভেক্টর, আমি লিখে নিচ্ছি বাংলা কথাটা, যে বি এর একক ভেক্টর। সো যখন তোমার এরকম দরকার হবে কি একক, হ্যাঁ একক ভেক্টর, বি এর একক ভেক্টর ইকুয়াল টু, খেয়াল করো একক ভেক্টর সমান কি হবে, একক ভেক্টর সাপোজ এর নাম দিচ্ছি হচ্ছে আমি কি বি ক্যাপ, এরকম নাম দিলাম যে বি এর একক ভেক্টর কি হবে, বি ক্যাপ। সো এই বি ক্যাপটা আমি বের করবো কীভাবে, খেয়াল করো যে বি ক্যাপ হবে হচ্ছে বি ভেক্টর যেটা ছিল সেটাকে আমরা তার মান দিয়ে ভাগ করব, তাহলে একক ভেক্টরটা আসবে। তাহলে ভেক্টরটা ছিল আমাদের কত, দেখো লেখাই ছিল যে হচ্ছে 5i, তারপর হচ্ছে 2j আর প্লাস হচ্ছে কত 3k। এটা হচ্ছে ভেক্টর, আর ভেক্টরের মান দিয়ে ভাগ করো। ভেক্টরের মান দিয়ে ভাগ করা মানে কি, ওই যে রুট ওভার করা। সো 5 আছে, 5 এর স্কোয়ার করে দিচ্ছি আমরা, 5 স্কোয়ার যোগ হচ্ছে কত আছে 2 স্কোয়ার যোগ হচ্ছে কত 3 স্কোয়ার। সো তুমি জাস্ট এক লাইন লিখে দিচ্ছ। সুতরাং এই হচ্ছে আমাদের একক ভেক্টরটা আসলো। কত আসলো আমার এখানে আলটিমেটলি, যে 5i প্লাস হচ্ছে 2j আর প্লাস হচ্ছে কত 3k। নিচে কত আসলো 25 আছে 29, 29 আর 9 হচ্ছে কত 29 আর 9 হচ্ছে কত 29 আর 9 হচ্ছে 38, তাই না? সো অক্টোবর 38। সো এটাই হচ্ছে তোমার এখানকার আলটিমেটলি উত্তর, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার আলটিমেটলি উত্তর। এভাবে বের করে ফেলবা। সো খুবই সিম্পল, একদমই সিম্পল। এটা ভেক্টর দেওয়া আছে, তার একক ভেক্টর কি, ভেক্টরকে ভেক্টর মান দিয়ে ভাগ, শেষ। শুধু এরকম অক্ষর দিয়ে আমরা মান বোঝাই, কেমন? কিন্তু এবার যদি একটু ভিন্নভাবে আসি, যেমন 5 নম্বরটা দেখো, একক ভেক্টরের প্রশ্ন কিন্তু ভিন্নভাবে আসছে। বলছে এ ও বি এর লব্ধি সমান্তরাল, বলছে এ ও বি এর লব্ধি সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে সেটা কীভাবে করবো, খেয়াল করো। এ ও বি এর লব্ধি সমান্তরাল একক ভেক্টর, তাহলে লিখি আমরা এখানে যে এ ও বি এর, হ্যাঁ লব্ধি, এ ও বি এর লব্ধি। আমরা কি ধরে নিচ্ছি, ধরি, আমরা এখান থেকে ধরে নিব যে কিছু একটা দিয়ে প্রকাশ করব, লব্ধি সমান্তরাল একক ভেক্টর। তুমি বুঝে নিবা কি, যে এটার লব্ধি বের করার পরে একক ভেক্টর বের করতে হবে। ধরি এ ও বি এর লব্ধি সমান্তরাল একক ভেক্টর। সো এ ও বি এর লব্ধি সমান্তরাল একক ভেক্টর। সো ধরি এ ও বি এর লব্ধি, একক ভেক্টর পরে বের করি, একদম ধরি লব্ধি ধরে নিই। ধরি এ ও বি এর লব্ধি, এটা হচ্ছে কত, লব্ধি ইকুয়ালটা হচ্ছে কত আমাদের আর, হ্যাঁ। সো লব্ধি হচ্ছে আর। সো আমরা আগে লব্ধি একক ভেক্টর বের করতে বলে আগে লব্ধিটা বের করে নিব। সো আমরা এখানে বের করবো যে লব্ধি আর ইকুয়াল টু কী হবে। সো লব্ধি আর হবে এ আর বি এর লব্ধি, এ আর বিকে যোগ করে দিব, শেষ। ভেক্টর আকারে থাকলে জাস্ট যোগ করে দিব, তাহলে লব্ধি চলে আসবে, সিম্পল। সো এখন যোগটা করে ফেলো, যে আর আমাদের কত আসবে, এ আর বি যোগ করো। দেখো লেখা ছিল প্রশ্নে এ আর বি, এই দেখো 3 আর 5 কত হবে 8, তবে সরাসরি লিখে ফেলতেছি কিন্তু কত 8i। তারপরে কত আছে আমাদের এখানে 4j আর হচ্ছে 2j, তাহলে কত হবে 6j। তো এখান থেকে লিখে ফেলতেছি 6j। আর কত আছে এখানে -5 আর 3, তাহলে আসবে কত। সো আমাদের -5 আর -3 মিলে হয় হচ্ছে -2k। তো -2k, এটা হচ্ছে আমাদের সেই আর ভেক্টর। আর এখন তোমাকে জিজ্ঞেস করছিল এই জায়গাটায় যে এটার একক ভেক্টর নির্ণয় করো, লব্ধি সমান্তরাল একক ভেক্টর। অর্থাৎ মেন কথা হচ্ছে এটা, যে লব্ধি একক ভেক্টর, মেন কথা হচ্ছে এটাই। তুমি এখান থেকে কী লিখবা, সুতরাং তুমি লিখে দেবে এখান থেকে, সেখানে তুমি লিখে ফেলবা সুতরাং একক ভেক্টর। সেটা তোমার একটা জিনিস ছিল, তুমি লিখবে এখন সুতরাং যে একক ভেক্টর। সো বাংলাটা লিখে নিচ্ছি যে এ ও বি এর লব্ধি সমান্তরাল বলতে পারে, বা তুমি সরাসরি লব্ধি একক ভেক্টর লিখতে পারো। সো আমি কথাটা লিখে দিচ্ছি, তো লেখা আছে লব্ধি সমান্তরাল একক ভেক্টর। সো লব্ধি সমান্তরাল, এখানে কী পাবো আমরা, লব্ধি সমান্তরাল একক ভেক্টর। সো লব্ধি সমান্তরাল একক ভেক্টর। সো কী হবে বুঝতে পারছো, লব্ধি একক ভেক্টরটা কী হবে দেখেন আর, সেখানে এই যে এটা ছিল একক ভেক্টরকে প্রকাশ করে আমরা কী দিয়ে, এরকম ক্যাপ চিহ্ন দিয়ে প্রকাশ করি। তো সেটা কি হবে, এই যেই ভেক্টরটা ছিল সেই ভেক্টরকে, মনে আছে সেই ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হয়, একটু আগে দেখে আসলাম আমরা। তাহলে এখান থেকে আমাদের কী আসবে, এই আর ক্যাপটা আমাদের কী আসবে, এই দেখো যোগফলটা কত ছিল লেখাই আছে এখানে আমাদের 8i প্লাস হচ্ছে কত 6j, হ্যাঁ 6j মাইনাস হচ্ছে কত 2k। আর এটার মান দিয়ে আমরা ভাগ করে দিব, মান কত আছে 8 আছে এখানে, 8 স্কোয়ার
যোগ হচ্ছে কত 6 স্কোয়ার, হ্যাঁ আর এখানে কত আছে যে প্লাস দিব অবশ্যই -2 তারপরে স্কোয়ার। সো এটাই তোমার আলটিমেটলি উত্তর, তুমি দেখবে এখান থেকে চলে আসবে। সো এটাই তোমার হচ্ছে উত্তর। সো তুমি একটু লাস্টে ফিনিশিংটা হয়ে দিয়ে দিবা আর কি, যত আসে লিখে দিবা যে 8i প্লাস হচ্ছে 6j মাইনাস হচ্ছে 2k, আর এখানে কত আসে, এখানে আসে হচ্ছে 64 36 100 104, সো 104। সো এই হচ্ছে তোমার জিনিসটা চলে আসলো, এটাই হচ্ছে তোমার এখান থেকে উত্তর। হ্যাঁ হয়ে গেল, খুবই সিম্পল। সো তোমাকে জিজ্ঞেস করে লোভ দিয়ে একক ভেক্টর, সিম্পলভাবে বের করে দিবা। সো এগুলো কিন্তু তোমার গ নম্বরে জিজ্ঞেস করবে, এগুলো পারা মানে তুমি দেখবা ডান, আর কোনো কিছু এখানে তোমার দরকার হচ্ছে না। সো এরপরে তুমি খেয়াল করো যে একক ভেক্টর জিজ্ঞেস করছে হচ্ছে কি যে a প্লাস বি, এটা অন্যভাবে জিজ্ঞেস করতে পারতো, এই প্রশ্নটা অন্যভাবে জিজ্ঞেস করতে পারতো যে a প্লাস বি এবং a মাইনাস বি অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো, বা তোমাকে সরাসরি বলতে পারতো এটা যে a প্লাস বি অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো, বা তোমাকে বলতে পারতো যে a মাইনাস বি অভিমুখে একক ভেক্টর বের করো। সো a প্লাস বি অভিমুখে মানে a প্লাস বি আগে করবা, যেমন এখানে তো সেটাই করছি। তার মানে এই দুটো প্রশ্ন একই কথা, এই যে a ও বি এর লোভ দেখা যে কথা, আর এই যে a প্লাস বি অভিমুখে একক ভেক্টর আসলে একই কথা। সো আমি এক কাজ করি, আমি এখানে বুঝতে পারছো যে a প্লাস বি অভিমুখে একক ভেক্টর আসলে একই কথা, বা এটাকে আমরা অন্য নামে কী দিতে পারতাম, আমি একটু এনে লিখে দিচ্ছি। এর আরেকটা মিনিং হচ্ছে a প্লাস বি অভিমুখে একক ভেক্টর, এটা হচ্ছে সেটা। হ্যাঁ a প্লাস বি অভিমুখে, a প্লাস বি অভিমুখে, a প্লাস বি অভিমুখে একক ভেক্টর। হ্যাঁ সো এটা আসলে সেম একই জিনিস আমাদের। হ্যাঁ সো a প্লাস বি অভিমুখে একক ভেক্টর আসলে একই জিনিস, এটা আসলে আমাদের এখান থেকে, হ্যাঁ এটা আমাদের আসলে একই জিনিস। তুমি এই জিনিসটা একটু খেয়াল রাখতে পারো, মাথায় রাখতে পারো যে হ্যাঁ ভাই এটা কিন্তু আসলে আমাদের সেম একই জিনিস। a প্লাস বি অভিমুখে একক ভেক্টরই কিন্তু আসলে এটা, হ্যাঁ এটাই কিন্তু সেটা যেটা আমাকে জিজ্ঞেস করছিল। যদি তোমাকে বলতো a মাইনাস বি অভিমুখে একক ভেক্টর, তুমি লিখতা যে আর ইকুয়াল টু a মাইনাস বি, তোমাকে বলেই দিছি a মাইনাস বি, তুমি আর না লিখে অন্য কিছু লিখতা w সমান সমান a মাইনাস বি, a মাইনাস বি বের হইতো, পরে তুমি w ভাগ w এভাবে করে দিতা সেম। সো মাইনাস বললে তুমি মাইনাস এর কাজটুকুই করবা। সো এরকমভাবে তোমাকে বলতে পারে একই জিনিস। সো আমরা পরেরটাই চলেছে, দেখো আমাদের 6 নাম্বারটায় বলছে কি a বরাবর b এর লম্ব একক ভেক্টর। সো মোস্ট ইম্পর্টেন্ট লম্ব একক ভেক্টর। সো লম্ব একক ভেক্টর তো পরীক্ষাতে বেশ আসে। আমি কথা লিখে নিচ্ছি যে a বরাবর বলতে পারে বা a এর উপর বলতে পারে। সো a বরাবর, সো বরাবরই বলছে, তোমরা বরাবরই লিখি। সো খেয়াল কর a বরাবর b, a বরাবর b এর লম্ব একক ভেক্টর, a বরাবর b এর লম্ব একক ভেক্টর। সো লম্ব একক ভেক্টর আগেই বলছিলাম কি করতে হয়, a বরাবর b এর লম্ব একক ভেক্টর হবে হচ্ছে যে প্লাস মাইনাস কি করব আমরা, যে উপরে আমরা ক্রস গুণ করব a ক্রস b, হ্যাঁ আগে উপরে ক্রস গুণ করবো আর নিচে সেই ক্রস গুণনের মান দিয়ে ভাগ করব, সেই ক্রস গুণনের মান দিয়ে ভাগ করব। তার মানে আমাকে কি করতে হবে, আগে তো ক্রস গুণটা করে নিতে হবে। সো আমরা আসলে এখানে দেখি ক্রস গুণটা করে নিই। সো শুধু আমরা ক্রস গুণটা করে নিই তাহলে সেটা কি হবে সেটা আমরা লিখি। সেটা আমরা পরে লিখে দিচ্ছি যে হ্যাঁ এটা আমাদের তো লাগবেই, আমাদের এখানে নিচে লাগবে। সো আমরা কি ক্রস গুণটা করেছিলাম, আমরা সুতরাং বুঝতে পারলাম যে ক্রস গুণ করতে হবে। সো এবার আসো ক্রস গুণটা শিখি, কীভাবে জানি ক্রস গুণ করতে হয়, সেই ক্রস গুণটা শিখে ফেলি আমরা। এটা দাগ দিব আমরা একটাভাবে, হ্যাঁ মনে আছে কীভাবে করতাম আমরা, লিখতাম হচ্ছে আই ক্যাপ, এখানে লিখতাম হচ্ছে আমরা কি জে ক্যাপ, এখানে লিখতাম হচ্ছে আমরা কি এখানে কে ক্যাপ, আই জে কে। এবার আমরা এর এবং বি এর মানগুলো বসাবো। যেমন এর আগে দেখো আয়ের আগে কত আছে 3, জের আগে আছে 4, কে এর আগে আছে -5। সো লিখবো আমরা 3 4 -5, আর পরটা কত আছে 5 2 3। সো লিখবো কত আমরা এখানে 5 2 আর এখানে পজিটিভ 3, সো 3। সো এই হচ্ছে কিন্তু আমাদের সেই জিনিসটা। দেখো কিন্তু ভেক্টর এখান থেকে ভেক্টরের সহগগুলো নিয়ে কিন্তু একটা এখানে দেখো ম্যাট্রিক্স নির্ণায়ক একটা কিন্তু নির্ণায়ক গঠন করে ফেলছে। এই নির্ণায়কের মানটাই হবে কি ক্রস গুণের মান। সো এগুলো ক্রস গুণ ক্রস বি ভেক্টরটা হবে। সো কীভাবে আমরা এই ক্রস গুণটা করবো খেয়াল করে দেখো, একটু মনে করে দেখো, আশা করি তোমাদের মনে আছে। আমি মনে করে দিই, যারা ভুলে গেছো তারা দেখো, আর যাদের মনে আছে তোমরা দ্রুত করে ফেলো। আমি ইকুয়াল চিহ্ন দিব কি দেখো আই। সো আমি আই লিখে নিচ্ছি, আই লিখে নিচ্ছি। সো কী করবো আমরা এখানে শুরুতে, সো আই বরাবর আমাদের সারি কলাম বাদ যাবে। সো এই বড় আই গুণ করতে হবে 3 4 12। নিয়মটা কি, যেটা লিখবা তুমি এখানে, আমরা এই বরাবর বিস্তার করব। সো এই বরাবর যাবো। সো আমি সেজন্য শুরুতে আই লিখলাম, তারপর আবার জে লিখবো, তারপর আবার কে লিখবো। সো আই লিখলাম ফার্স্টে, আই বরাবর সারি আর কলাম বাদ যাবে, তাহলে বাকি থাকলো এই 4 জন। সো আই বরাবর সারি বাদ কলাম বাদ। সো এই যে 4 জন বাকি থাকলো, সো এই বরাবরের গুণটা আগে নিতে হয়, এই বরাবর, হ্যাঁ নিচের দিকে, ডান দিক থেকে নিচের দিকে এই গুণটা আগে নিতে হয়। 3 4 12, তুমি এখান থেকে লিখবা কি যে 12 মাইনাস, সূত্রের মাইনাস দিতে হয়, গুণ করে মাইনাস দিতে হয়। আর 2 আবার এই পরটা এইভাবে গুণ করতে হয়, 2 আর -5 মিলে হয় -10, এই মাইনাস আর এই মাইনাসে মিলে হয়ে যাবে কত +10। সেভাবে গুণ করতে হয়।
সো আরেকটা দেখে আসো, বুঝতে পারবা। প্রথমটা আই প্লাস নিছি, কিন্তু পরের আইটা নিব আমরা মাইনাস, সো পরের যেটা নিব মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এভাবে যাবে। সো মাইনাস, ওকে জে লিখলাম। সো আবারও সেম, জে বরাবর সারিবাদ কলাম বাদ, আর এই বরাবর গুণটা আগে হয়। সো যদি এটা বাদ যায় তাহলে এই 3 আর 3 বাকি আছে, 3 3 9, তাহলে সূত্রের মাইনাস। তাহলে আবারও 5 5 25, কিন্তু মাইনাস 25 তো, আর এখানকার মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 25। সো আই জে। এবার আমরা কী লিখবো এখানে, এবার লিখবো হচ্ছে আমরা কে। তাহলে কে কী হবে, সারিবাদ কলাম বাদ, তাহলে গুণ হবে 3 2 6 আর মাইনাস কত 20, তাহলে লিখে দিচ্ছি আমরা এখানে। সো আমরা তো অবশ্যই এখানে কেটা আগে লিখে নিব। তাহলে কী হবে এখানে দেখো 6 মাইনাস কী আসবে এখানে 6 আর 5 4 5 20, 4 5 হচ্ছে আমাদের 20। ওকে ফাইন। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। সো আসো আমরা এখানে লিখে ফেলি। সো কী আসবে দেখো, 10 আর 12তে আসবে হচ্ছে 22, তাহলে লিখবো কত আমরা এখানে 22 আই। এখানে কত আসতেছে 25 35, তাহলে 34 আসবে। সো মাইনাস হচ্ছে 34, এখানে আসছে কত 34 জে। আর এখানে কত আসছে 6 মাইনাস 20 মানে কত মাইনাস 14, তাহলে মাইনাস 14 কে। তাহলে আমি দেখো এই যে ক্রস গুণটা করলে কী হয় সেটা লিখে ফেলছি। পরবর্তী আমার কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে এই কাজটা করা, যে লম্ব একক ভেক্টর বের করতে বলছে। তুমি কী করবা, এখন লিখবা যে সুতরাং সেই লম্ব একক ভেক্টরটা কী হবে, এই যে এরকম হবে। সো তুমি ক্রস গুণ করছো, সেই ক্রস গুণটা বসাই দেওয়া, শো প্লাস মাইনাস ছিল দিলা, ক্রস গুণের এই যে পাই গেছো তুমি এখানে যে 22 আই। হিসাবটা একটু চেক করে নিও তোমরা, যদি কোনো প্লাস মাইনাসে ভুল হয় চেক করে নিও। সো 34 যে মাইনাস হচ্ছে কত 14 কে। সো ভেক্টরটা তুমি লিখলা, আর নিচে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করবো। সেই মান দিয়ে ভাগ করলে কী হবে দেখো, মানটা বের করবো কীভাবে, সেই মানটা আমরা বের করবো হচ্ছে এরকম, যে রুট ওভার, হ্যাঁ রুট ওভার কত আসবে আমাদের এখানে 22, হ্যাঁ। সো 22 স্কোয়ার যোগ দিয়ে কী আসবে মাইনাস 34 স্কোয়ার, হ্যাঁ 34 স্কোয়ার, আর যোগ দিয়ে কী আসবে মাইনাস 14, সো মাইনাস 14 স্কোয়ার, ঠিক আছে। সো এই যে তুমি এখন এখান থেকে যেটা পেয়ে যাবা সেটাই হচ্ছে তোমার কি একক ভেক্টর, বা তুমি নাম দিতে পারতো যে একক ভেক্টর ইটা সমান। সো তুমি লিখতে পারতো তুমি ইটা সমান, হ্যাঁ মানে তুমি এখানে এইটুকু একটু মানটা বসাই দিলা, সেটা উত্তর, বা এখানে তুমি লিখে রাখলা যে এটাই কিন্তু আসলে আমাদের কিন্তু উত্তর, ঠিক আছে। এই হিসাবটাকে জাস্ট বসাই দেবে। সো এভাবে আমরা কিন্তু বের করে ফেলতে পারি এখান থেকে যে আমাদের এখান থেকে কী আসবে, এখান থেকে আমাদের এই লম্ব একক ভেক্টরটা কীভাবে এখান থেকে বের করতে হবে। সো আশা করি এটা আমাদের ডান। সো এটা আমাদের ডান হয়ে গেল। সো এরপরে আমরা খেয়াল করি হচ্ছে, দেখো আমাদের পরে 7 নম্বরটা আছে, তো 7 নম্বরটা আমরা এখান থেকে বের করি, ঠিক আছে। 7 নম্বর বের করবো আমরা। তো 7 নম্বরটা করলে কি আসে খেয়াল করো, যে বলছে একটি ভেক্টর এক্সকে দুটি ভেক্টর এ এবং বি এর সাথে যোগ করলে, সো আমরা দুইটা ভেক্টর আছে আমাদের এ আর বি, তার সাথে আমরা যোগ করব। সো এ একটা ভেক্টর আমাদের লেখা আছে কত খেয়াল করো, যে হচ্ছে 3i মাইনাস 5j প্লাস 7k। সো 3i তারপর হচ্ছে মাইনাস 5j প্লাস হচ্ছে 7k। তারপর আমাদের কি আছে, বি আর একটা ভেক্টর আছে আমাদের এখানে। সো বি আরেকটা ভেক্টর আছে আমাদের এখানে, সেটা কি যে 2i প্লাস 4j, হ্যাঁ 2i প্লাস হচ্ছে কত এখানে 4j, আর তারপর হচ্ছে মাইনাস 3k, মাইনাস 3k। সেখানে আমাদের কী হবে জে হবে আর কি, হ্যাঁ বুঝতে পারছো। ওকে, এর সাথে যোগ করলে তার মানে এই দুইটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর আছে, সাপোজ একটা ভেক্টর আছে এক্স, সেটা কত আমি জানি না, বলছি এটার সাথে যোগ করলে লব্ধি ভেক্টরটি একটি একক ভেক্টর হয়। তাই আমি যোগ করে দিই, তিনটাকে যোগ করে দিই, তাহলে এদের লব্ধি ভেক্টরটা হবে কি, মানে এই তিনটা যোগ করি আমরা, হ্যাঁ যে এ প্লাস বি প্লাস হচ্ছে এক্স, এই তিনটা যোগ করলে আমরা কী পাবো, বলছে যোগ করলে একটা একক ভেক্টর হয় এবং যার অভিমুখ ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর মানে কি, শুধুমাত্র এই ওয়াই অক্ষ বরাবর জিনিসটা থাকবে, আর বাকি মানে বাকি সব কিছু, বাকি যেটা আছে আমাদের যেমন আই আছে সেটা কত হবে 0i, এখানে আমাদের কে আছে কত হবে 0k, কারণ শুধু যেহেতু বলছে খালি ওয়াই অক্ষ বরাবর অভিমুখ, তার মানে খালি ওয়াই অক্ষ বরাবর মান থাকবে, বাকি সব 0 হবে। আর এটার মান কত হবে 1, দেখো হিসাব করে তুমি পাবা 1 একক পাবা। তো এখন তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে বলছে তাহলে এক্স এর মান কত, খুবই সিম্পল, তুমি হিসাব করো কত আসবে, দেখো কত আসবে, এখানে আছে 3 আর 2 এ 5, এখানে 0 বানাইতে হবে, তাহলে অবশ্যই হবে কত -5 যোগ করে 0 হইতে হবে। দেখো এখানে যে যোগ করে 1 হইতে হবে সামনে। সো -5 আর 4 এটা মিলে কত হয় -j কিন্তু। সো আমার এখানে -1, তাহলে প্লাস যদি 2j দিই তাহলে -1 আর +2 মিলে +1 হয়ে যাবে, +1 হয়ে গেছে। 7 থেকে 3 বাদ দিলে হয় হচ্ছে 4, তাহলে এখানে বসাবো হচ্ছে আমরা -4, তাহলে হয়ে যাবে কত 0 হয়ে যাবে। তাহলে সুতরাং আমরা কী বলবো, সুতরাং আমাদের এক্স এই ভেক্টরটা কী হবে, তো হচ্ছে -5i প্লাস হচ্ছে 2j মাইনাস কত আমাদের এখানে 4k, সেটা হচ্ছে আমাদের এখান থেকে উত্তর, খুবই সিম্পল। সো আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি যে এই একক ভেক্টরগুলো আমরা এখান থেকে কীভাবে বের করব। পরেরটা দেখো, আমাদেরকে বলছে যে এ আর বি
এই যে এ ডট বি নির্ণয় করো, হ্যাঁ ডট গুণ করতে বলছে, আর বলছে যে এই ক্ষেত্রে এম এর মান কত হলে লম্ব হবে। সো আমরা 8 নম্বরটা করি, ডট গুণ করবো, খুবই সিম্পল, আমরা ডট গুণটা করে ফেলি, এ আর বি এর ডট গুণ করতে বলছে। সো ডট গুণ কীভাবে করতে একবার দেখেছিলাম, যে এই যে আয়ের সাথে আয়ের গুণ, 3 5 15। সো তুমি লিখে দেবে এখানে 3 5 কত আসবে 15, তারপরে 4 আছে, এখানে কত আছে 2, 4 দুগুণে কত আসবে 8 আসবে। সো -5 এখানে আছে 3, আসবে 3 5 15। একটা জিনিস কিন্তু মাথায় রাখবা অবশ্যই, যে আয়ের সাথে আয়ের গুণ এমন না যে খালি এটার সাথে এটা দ্বিতীয় সাথে তা না, আয়ের সাথে আয়, এখানে 3 আয় এখানে 5 আয়, তাহলে 3 আর 5 গুণ হবে, এরকম আয়ের সাথে আয়, যে এর সাথে যে, খেয়াল করে নিবা। হ্যাঁ, হিসাব করলে কত আসবে, আসবে হচ্ছে দেখো 3 5 15, এখানে 3 5 15, আজ থেকে হচ্ছে 8, কাটাকাটি গিয়ে থাকে হচ্ছে 8, তাহলে ডট গুণটা কী হবে 8 হবে। পরেরটাই আমাদেরকে বলছিল যে এম এর মান কত হলে পরস্পর লম্ব হবে, আমরা জানতাম প্রশ্ন মতে। হ্যাঁ, পরেরটা, সো পরের অংশটুকু আমরা করছি। পরেরটা আমাদের প্রশ্ন মতে কী বলছিল, আমাদের প্রশ্ন মতে বলছে হচ্ছে ভেক্টরদের পরস্পর লম্ব হবে। সো আমরা জানি লম্ব হওয়ার শর্ত কি, যে এ ডট বি এটার গুণফল 0 হবে। যদি এ ডট বি সমান 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব হবে। দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হলে তারা পরস্পর লম্ব। এখানে এ আর বি দিয়ে দিচ্ছে দেখো। সো 3-এর সাথে এম গুণ করবো আমরা, সো এবারের এ বিটা আলাদা। সো 3-এর সাথে এম গুণ করলে হয় 3m, তো লিখলাম 3m। 4-এর সাথে এই 2 গুণ করলে হয় 4 দুগুণে 8, তাহলে লিখবো আমি 8। -5-এর সাথে 3 গুণ করলে হয় 3 5 15, তাহলে লিখবো আমরা 15 ইকুয়াল টু 0। ওরা বলছিল এম এর মান কত হলে লম্ব হবে, সো এম এর মানটা বের করে আসো। সো আমাদের এখান থেকে 3m সমান সমান আসে হচ্ছে মাইনাস কি থাকে আমাদের, একটু খেয়াল করো যে -7 থাকে, ওই পাশে গেলে কী হবে +7, তাহলে এখান থেকে আমরা এম এর মান বের করতে পারবো, কত আসবে 7/3। আচ্ছা, উত্তর শেষ। সো এগুলো এমসিকিউতে আসে, বা মাঝে মাঝে তোমার এরকম দরকার হতে পারে সিকিউতে। পরবর্তীটা খেয়াল করো, মধ্যবর্তী কোণ কত, 9 নাম্বার। ঠিক আছে, সো 9 নাম্বারটা খেয়াল করো তুমি। সো 9 নাম্বার এই জিনিসটা একটু খেয়াল করো, যে আমাদের হচ্ছে বলছে কি মধ্যবর্তী কোণ। সো মধ্যবর্তী কোণটা পরীক্ষাতে কিন্তু গ নাম্বারে আসে। সো তুমি এখান থেকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, তুমি যেন এখান থেকে করতে পারো। সো আসো আমরা এখান থেকে 9 নাম্বারটা করি। তো এখান থেকে 9 নাম্বারটা করি। সো কি বলছে 9 নাম্বারটা, পরেরটা 9 বলছে কি এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। খুবই সিম্পল, তুমি লিখবা যে আমরা জানি হচ্ছে এ ডট বি সমান সমান, তুমি লিখে নিবা হচ্ছে এ বি কস থিটা। তাহলে এখান থেকে মধ্যবর্তী কোণ বের করা মানে কি কস থিটা বের করতে হবে আগে। সো কস থিটা সমান সমান কী হবে, উপরে এ আর বি এর ডট গুণফল হবে, নিচে এ এর মান বি এর মান হবে আলাদা আলাদা। সো সেটুকু আমরা কি করিনি, সেটা করলে কত হবে, এ আর বি এর ডট গুণফল একটু আগে আমরা করলাম, যে আমাদের কত আসবে 3 5 15, তারপরে আসছে হচ্ছে 4 দুগুণে 8 আর -15। এ এর মান বি এর মান আলাদা আলাদা বসাতে হবে। সো বসাই আমরা, আসো এ এর মানটা কত, এর মধ্যে 3 স্কোয়ার করলে আমাদের আসবে হচ্ছে, আচ্ছা লিখেই নিচ্ছি আমরা, 3 স্কোয়ার যোগ হচ্ছে 4 স্কোয়ার যোগ হচ্ছে -5 স্কোয়ার। হ্যাঁ, সো লিখেই নিলাম। আর আরেকটা আমাদের আছে হচ্ছে, আমাদের আরেকটা এখানে আছে, সেটা হচ্ছে √, দেখো কত আসে, যে হচ্ছে 5 2 3। সো এখানে 5 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ হচ্ছে 3 স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের পুরো জিনিসটুকু। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের এখানকার পুরো জিনিসটুকু। এটা আমাদের কি, এটা হচ্ছে কস থিটা, এটা হচ্ছে আমাদের কস থিটা। সো এটা হচ্ছে আমাদের কস থিটা। সো তুমি লিখবা পরবর্তী লাইনে, সুতরাং থিটা সমান সমান কী হবে, কজ ইনভার্স কী হবে, এখানে যা আসবে দেখো উপরে কত আসছে আমাদের, উপরে আসছে আমাদের 8, আর এখানে যেটা আসবে তুমি সেটা বসাই দেবো। আমার √, কত আসছে, এখানে আসছে কত 9, আর এখানে আসছে কত হচ্ছে 16, 9 আর 16 হচ্ছে কত, 9 আর 16 হচ্ছে 25, 25 25 হচ্ছে 50, √50। হ্যাঁ, তোমার আসছে হচ্ছে √50। আর পরটা কী আসছে খেয়াল করো, এখানে আমাদের আসছে হচ্ছে যে 25, আর এখানে হচ্ছে 9 আর 4 হচ্ছে 13, তাহলে 25 আর হচ্ছে 13 কত হয়, 25 আর 3 হচ্ছে 28, 38, তাহলে 38-এর মতো একটা কিছু একটা আসে। হ্যাঁ, ওকে ঠিক আছে, 25 29 আর 9 হচ্ছে 38। তো এই যে তুমি একটু পাইলা, এইটুকু তুমি ক্যালকুলেটারে বসাই দিবা, তাহলে দেখবা এখানে তুমি একটা ডিগ্রি পাবা। সুতরাং এই থিটা সমান সমান সামথিং একটা ডিগ্রি পাবা, সেটাই হচ্ছে তোমার এখান থেকে উত্তর। এটা কিন্তু ভাই আমাদের গ নাম্বার টাইপের প্রশ্ন হয়, গ নাম্বারে কিন্তু সরাসরি এটা আসবে। তো তখন তুমি যেন এটা খুবই সুন্দরভাবে করতে পারো, কোনো সমস্যা না থাকে, কেমন। সো এটা আমাদের অবশ্যই পারতে হবে। কী করবা, জাস্ট লিখে নিবা cos থিটা সমান উপরে দুইটা জিনিসের ডট গুণ আর নিচে তাদের দুজনের মান, তাহলে তোমার চলে আসবে মধ্যবর্তী কোণের জিনিসটা। সো পরবর্তীতে তোমাকে বলছে হচ্ছে এখানে 11 নম্বর না 10 নাম্বারটা কী বলছে খেয়াল করো। তোমাকে বলছে যে এ বি এর সাথে অক্ষত্রয়ের কোণ নির্ণয় করো। সো বি এর সাথে অক্ষত্রয়ের কোণ তুমি পড়বা কি, বি এর সাথে অক্ষত্রয়ের কোণ। সো বি এর সাথে তুমি আই করবা কি, বি এটা লিখে নিবা যে বিটা কত আমাদের এখানে, বিটা হচ্ছে আমাদের 5i প্লাস কত আছে আমাদের এখানে 2j প্লাস হচ্ছে কত আছে আমাদের 3k। সো বি এর সাথে অক্ষত্রয়ের কোণ, সো আমরা আগে বি এর সাথে এক্স অক্ষের কোণ বের করবো। সো বি এর সাথে এক্স অক্ষের কোণ, সো বি এর সাথে
এক্স অক্ষের কোণ। বি এর সাথে এক্স অক্ষের কোণটা কী হবে, হবে হচ্ছে এরকম থিটা এক্স। হ্যাঁ, থিটা এক্স সমান হবে হচ্ছে কজ ইনভার্স। দেখো খুবই সিম্পলভাবে খেয়াল করো কী হবে, বি এর সাথে এক্স অক্ষের কোণ, উপরে হবে হচ্ছে বি এক্স আর নিচে হবে হচ্ছে বি, শেষ, ডান। সো বিএক্স মানে কি, এই যেটা হচ্ছে বিএক্স, ওয়াই এর যে সহগ জে এর সাথে যেটা থাকবে, জে এর যে সহগ সেটা হচ্ছে আমাদের বিএক্স। তাহলে মানটা লিখে ফেলবো আমরা এখানে থিটা এক্স সমান সমান যে কজ ইনভার্স কী হবে খেয়াল করো, যে এই বিএক্স এর মান হচ্ছে আমাদের 2 আর বি এর মান কত, পুরা বি এর মান কত, যে হচ্ছে 25 আর 4 হচ্ছে 29 আর 9 38, তাহলে বসাবো হচ্ছে 38, এই যে। সো এতটুকু তুমি ক্যালকুলেটারে বসাই দিবা, দেখবা সুতরাং তুমি এখানে একটা কি ডিগ্রি পাবা, সে সামথিং কিছু একটা ডিগ্রি। সো এটাই হচ্ছে তোমার এখান থেকে উত্তর। সো বি এর সাথে এক্স অক্ষের কোণ। সো বুঝতেই পারছো আমরা সেম একইভাবে আমরা কি করব, এই বি এর সাথে আমাদের কি হবে, যে ওয়াই অক্ষের কোণ। হ্যাঁ, সো বি এর সাথে আমি একইভাবে বের করে ফেলতে পারবো কি, যে ওয়াই অক্ষের কোণ। আমি লিখে দিচ্ছি এখানে। সো বি এর সাথে আমাদের কি হবে এখানে, ওয়াই অক্ষের কোণ। সো চেঞ্জ হবে কোথায়, বুঝতে পারছো, বি এর সাথে ওয়াই অক্ষের, বি এর সাথে ওয়াই এর কোণ, ওয়াই বলতে ওয়াই অক্ষ কিন্তু, হ্যাঁ। সো বি এর সাথে হচ্ছে ওয়াই অক্ষের কোণ। সো জিনিসটা হবে কি, ওয়াই অক্ষের কোণ। আর এখানে আমাদের সেম একইভাবে কী হবে, এখানে আমাদের হবে হচ্ছে এক্স অক্ষের কোণ, এক্স অক্ষের কোণ। সো কী হবে, এখানে লিখবো আমরা থিটা ওয়াই, এখানে কী হবে কজ ইনভার্স, যেহেতু আমি বলছি ওয়াই অক্ষের কোণ, তাহলে আমরা কী করবো, ও সরি একটু ভুল হয়েছে, আমাদের বলা ছিল তো বি এর সাথে এক্স অক্ষের কোণ। সো এক্স অক্ষের কোণ বললে এক্স অক্ষের তো আসতে 5, একটু ভুল লিখেছি আমরা এখানে, মানটা একটু ভুল বসাইছি, সেটা হচ্ছে 5 হবে। এক্স অক্ষ মানে কি, আই এর সহগটা এক্স আসলে, হ্যাঁ। আর ওয়াই অক্ষ মানে কি, জে এর সহগটা হচ্ছে আমাদের কি, এই যে এটা, তাই তো এটাই হবে আর কি। তাহলে বুঝতে পারলাম কি বললাম, যে বি এক্স বাই বি, তাহলে এক্স অক্ষের সহগ কত, আই এর সহগটা বি এক্স আর ওয়াই এর সহগটা হচ্ছে কি বি। তাহলে তুমি নিজে বলো, তাহলে সেম একইভাবে তাহলে কী হয় বলো, থিটা জেড, জেড অক্ষের সাথে কোণ, তাহলে আমি কী লিখবো এখানে, তুমি এক লাইনে লিখে দিই, উত্তর লিখে দিই, যে বি এর সাথে জেড অক্ষের কোণ। তাহলে কী লিখবো, থিটা জেড সমান সমান কী হবে, এক লাইন উত্তর লিখি, কজ ইনভার্স, উপরে কী হবে বি জেড। হ্যাঁ, এটা আমাদের সরি এখানে লেখাটা চেঞ্জ করে নিতে হবে। তারপরে এখানে লিখে দেবো কি, আমাদের ছিল কি, আমাদের এখানে ওয়াই ছিল, ওয়াই অক্ষরটা হবে বি ওয়াই, আর জেড অক্ষরটা কী হবে বি জেড বাই বি, আর বি জেডের মান কত দেখো 3, তাহলে 3 ডিভাইড বাই হচ্ছে 38। সো এটাই হচ্ছে আমাদের উত্তর, শেষটা ডিগ্রি যা আসবে তাই। সো এভাবে তুমি এখান থেকে চাইলে বের করে ফেলতে পারবা, ঠিক আছে। আমি এখান থেকে একটু এখান থেকে নিয়ে নিচ্ছি, জিনিসটা একটু উপরে উঠাই দিই। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা, কেমন, এটা হচ্ছে আমাদের কি, যে জেড অক্ষেরটা, এটা হচ্ছে আমাদের কোনটা, জেড অক্ষেরটা, এটা হচ্ছে আমাদের এখান থেকে জেড অক্ষেরটা। সো আশা করি বুঝতে পেরেছি যে নিয়মটা আসলে কিভাবে করতে হয়। সো এটা হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। সো পরেরটা দেখো, আমাদের পরে কি বলছে, 10-এর পরে আমাদের বলছে হচ্ছে যে 11 নম্বর কি বলছে, যে এ প্লাস বি এর সাথে ওয়াই অক্ষের কোণ কত, এ প্লাস বি এর সাথে তুমি কী করবা, আগে এ প্লাস বি বের করবা, তুমি আগে লিখে নিবা যে এ প্লাস বি। সো বলছিলাম না এ প্লাস বি তোমার দরকার হতে পারে মাঝে মাঝে কোথাও, এ প্লাস বিটা আমরা সরাসরি লিখি, 3 আর 5 যোগ করলে কত আসবে আমাদের 8i, তারপরে হচ্ছে 4 আর 2 যোগ করলে আসবে হচ্ছে 6j, -5 আর 3 যোগ করলে আসবে হচ্ছে আমাদের -2k। এখন তোমাকে বলছে যে এ প্লাস বি এর সাথে ওয়াই অক্ষের কোণ। সো আমি লিখি যে আবার একবার করে দেখাই, তুমি যেন আগেরটা যে যারা বুঝতে পারো না, আরেকবার দেখো, এ প্লাস বি এর সাথে ওয়াই অক্ষের কোণ, ওয়াই অক্ষের কোণ। সো ওয়াই অক্ষের কোণ, সো ওয়াই অক্ষের কোণটা কী হবে, লিখবা থিটা ওয়াই সমান কী হবে, কজ ইনভার্স। আমি আগে দিয়ে নিচ্ছি এখানে কজ ইনভার্স, কী হবে এখানে উপরে এখানে বসবে ওয়াই, যেহেতু তাহলে ওয়াই এর সহগ 6, আর নিচে বসবে কি, পুরোটার মান, এই যে পুরোটার মান কত আছে, যে 8 স্কোয়ার যোগ হচ্ছে কত 6 স্কোয়ার যোগ হচ্ছে কত -2 স্কোয়ার। তো এখানে যা আসবে সেটাই হচ্ছে তোমার এখান থেকে আসলে উত্তর, থিটা ওয়াই সমান সমান কি, এই সামথিং ডিগ্রি আসবে, সেটা হচ্ছে তোমার এখান থেকে উত্তর। সিম্পল, খুবই সিম্পল। সো আশা করি এখান থেকে আসলে করতে পারবা। এবং এখানে আরও একটা এক্সট্রা অঙ্ক করা আছে, দেখো এক্সট্রা একটা অঙ্ক দেওয়া আছে, এই হলুদ অঙ্কটা তোমাকে এখানে জিজ্ঞেস করছে যে এ ভেক্টরটি এক্স জেড তলের সাথে কোণ। হ্যাঁ, তুমি লিখে দিচ্ছি ছোট্ট করে, এটা আমাদের পরীক্ষা আসেনি কিন্তু আসতে পারে। এ ভেক্টরটির বলছে এক্স জেড তলের সাথে, বলছে এ ভেক্টরটির এক্স জেড তলের সাথে কোণ। হ্যাঁ, এক্স জেড তলের সাথে কোণ। সো এই ভেক্টরটির এক্স জেড তলের সাথে কোণ, তাহলে আমি নাম দিব হচ্ছে কি, যে থিটা এক্স জেড। হ্যাঁ, সো থিটা এক্স জেডটা কী হবে খেয়াল করো, যে থিটা এক্স জেড ইকুয়াল টু হবে হচ্ছে ট্যান ইনভার্স, এটা হবে হচ্ছে ট্যান দিয়ে ট্যান ইনভার্স, আর নিচে আসবে হচ্ছে তোমাকে বলছে কি এক্স জেড, তাহলে নিচে হবে হচ্ছে এক্স স্কোয়ার যোগ হচ্ছে জেড স্কোয়ার, আর উপরে হবে হচ্ছে ওয়াই, শেষ। যেমন মানটা বসাই তুমি বুঝতে পারবা যে থিটা এক্স জেড সমান সমান কী হবে এখানে, যে ট্যান ইনভার্স, হ্যাঁ ট্যান ইনভার্স
কত আসছে tan ইনভার্স, দেখো মানটা তুমি বসাই দাও যে ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা দেখো, ওয়াই মানে কি বুঝেছি আমরা, দেখো এ বলছিল এ ভেক্টর, এই যে এ ভেক্টর, ওয়াই মানে কি এই যে আমাদের 4, ওয়াই হচ্ছে আমাদের 4, বুঝছো? তা বসাই দেবো কত আমরা এখানে 4, আর নিচে কি বসাই দিব এখানে এক্স আর জেড এর মান কত 3 আর হচ্ছে 5, 3 আর 5 স্কোয়ার কত আসবে যে 9 আর হচ্ছে 25, হ্যাঁ এরকম একবারে আমরা এখানে বসায়া দিলাম। আমি এটাকে একটু দিকে টাইনা আনি তাহলে তোমার বুঝতেও সুবিধা হবে, হ্যাঁ পরবর্তী লাইনটা আমাদের কী হবে, সুতরাং এটা আসবে আর কি, এই যে এটা হচ্ছে আমাদের এখান থেকে উত্তর, ঠিক আছে? সো এটা কী আসবে স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার করছি, যেটার উপর স্কোয়ার করছি 9 আর 25 আসছে, ডান। সো এরকমভাবে কিন্তু প্রশ্নগুলো আমাদের পরীক্ষা আসতে পারে। পরবর্তীতে খেয়াল করো লম্ব অভিক্ষেপ, সেটা কিন্তু পরীক্ষাতে সৃজনশীলে মাস্ট আসে, হ্যাঁ সিকিউর জন্য এগুলো মাস্ট, হ্যাঁ সিকিউর জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 12 নম্বরটা কী বলছে যে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, সো কথাটা খেয়াল করো, বলছে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, সো এর উপর হ্যাঁ বি এর, সো এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, সো এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, সো এর উপর বি এর লম্ব অভিক্ষেপ আমরা কি লিখবো, বি এর লম্ব অভিক্ষেপ, তবে তুমি কথাটা মনে রাখবা যে বি কস থিটা, আর বি কস থিটাকে কিভাবে লিখতে হয় আগে শিখছিলাম, লিখবো আমরা হচ্ছে উপরে ডট গুণফল এ ডট বি আর নিচে হবে এ এর মান, জাস্ট এর মান। সো বসাই দিব আমরা, আসেন বসাই দিই, এ আর ডট বি তো আমরা জানি কীভাবে করতে হয়, 3 5 15 আমাদের আসবে, তারপরে হচ্ছে এই দেখো 4-এর সাথে ওই 2 গুণ করলে 4 2 8 আর -5 আর 3 গুণ করলে -15, এ এর মান কত 3 স্কোয়ার 4 স্কোয়ার আর 5 এটা করলে কত আসবে খেয়াল করো, বসাই দিচ্ছি আমরা এখানে 3 স্কোয়ার যোগ হচ্ছে 4 স্কোয়ার আর যোগ হচ্ছে কত -5 স্কোয়ার। তো দেখো এটাই হচ্ছে তোমার উত্তর, এখানে আসতে তোমার 8 আর নিচে কত আসতেছে, নিচে আসতে হচ্ছে 9 আর হচ্ছে 25 34 আর হচ্ছে 25 25 25 25 9 16 25 তাহলে আসলে হচ্ছে 50, তাই না? 9 আর 16 হচ্ছে আমাদের 25 আর হচ্ছে 25 তাহলে 25 25 50। তো এটাই তোমার উত্তর, যে এটাই হচ্ছে তোমার এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, শেষ। তোমাকে বলছে বি এর দিকে এ এর লম্ব অভিক্ষেপ, বলছে বি এর দিকে এর লম্ব অভিক্ষেপ, তোমাকে বি এর উপর না বলে বি এর দিকেও বলতে পারে, তখন তুমি কি করবা, দেখো এখানে কোথায় চেঞ্জ, তার নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে কি বলছে এটা বলছে হচ্ছে 13 নম্বর। এখন তোমাকে বলছে বাংলা কথাগুলো চেঞ্জ, হ্যাঁ বলছে এই যে, তো তোমাকে এখানে একটু চেঞ্জ করতে হবে, এই কথাগুলো একটু চেঞ্জ করে ফেলতে হবে, তো আমি এখানে পুরোটাই চেঞ্জ করে ফেলি। তোমাকে এবার বলছে যে বি এর দিকে এর লম্ব অভিক্ষেপ, সো আমি লিখলাম বি এর দিকে বা বি এর উপর একই কথা, সো বি এর উপর এবার এর লম্ব অভিক্ষেপ, সো মনে রাখবা যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা, সো এই কস থিটা, সো এই কস থিটার সমান কি লেখা যাবে সেম একইভাবে, আমরা জানি ডট গুণফল করলে কি আসে, এ ডট বি সমান বি কস থিটা, সো উপরে আসবে এ ডট বি আর এখানে বি কস থিটার বিটা এখানে নিচে চলে আসবে এ ডট বি বাই বি, তার মানে সেম আগের মতো একটু আগে আমরা ডট গুণটা করছি, ডট গুণ করলে কত হয়, এখানে আমাদের আসছিল হচ্ছে 8 আর বি এর মান কত, শুধুমাত্র বি এর মানটা তুমি খেয়াল করো, ওই যে হচ্ছে আমাদের কত 25 আর হচ্ছে আমাদের এখানে 2, আমি বসাই দিচ্ছি এখানে 25 যোগ হচ্ছে 2 আর 4 আর এখানে আসছে কত 9, সো এটা তোমার হচ্ছে উত্তর 8 ডিভাইড বাই হচ্ছে কত 25 আর 9 34 38, তো 8/38 হচ্ছে তোমার এখান থেকে অ্যান্সার হয়ে গেল। সো এভাবে তোমার পরীক্ষা কিন্তু এখান থেকে আসতে পারে যে এই লম্ব অভিক্ষেপগুলো কত। সো 12-13 পরে তুমি খেয়াল করো হচ্ছে আমাদের এখান থেকে 14 নাম্বারটা কি বলছে, 14 নাম্বারটা কি বলছে, সো 14 নাম্বারটা আমাদের এখান থেকে আসলে কি করতে বলছে, বলছে দেখো যে এ এর দিকে বি এর উপাংশ, এবার কিন্তু একটু চেঞ্জ, বলছে উপাংশ কত, বলছে উপাংশ, উপাংশ বা অংশক বললে একটু চেঞ্জ, আমি লিখে দিচ্ছি তোমাকে কি বলছে এ এর দিকে বি এর, সো এ এর দিকে বি এর, এর দিকে বি এর উপাংশ, এর দিকে বি এর উপাংশ, তাহলে এবার তুমি লিখবা বি এর উপাংশ, তাহলে তুমি লিখবা বি কস থিটা, তবে এর সাথে একটা একক ভেক্টর গুণ হবে, কার দিকে এর দিকে বলছে না, তাহলে এর দিকের একটা একক ভেক্টর দিয়ে গুণ হবে, তো এর দিকে বি এর উপাংশ মানে হচ্ছে এই জিনিসটা, আর এটাকে আমরা ভেঙে অন্যভাবে লিখতে পারি, বি কস থিটা মানে কি লেখা যায়, বি কস থিটা মানে লেখা যায় এ ডট বি ভাগ হচ্ছে এ, আর এই এ কে লেখা যায় হচ্ছে আবার এই যে এ ভেক্টরকে এ দিয়ে ভাগ করলে পাওয়া যায় কি এ, তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেট জিনিস, এই যে নিচে এ আর এ মিলে কি এ স্কোয়ার, আর উপরে কি আছে আমাদের এ ডট বি আমরা আগে করব, হ্যাঁ করব, তারপর তার সাথে আবার কি আবার আমাদের এখানে কি আছে এটা আমাদের আছে আবার এ গুণ হবে। সো আমরা এখানে আসো মানটা বসাই দিলে, মানটা বসাইলে আমাদের কি আসবে খেয়াল করো, এ ডট বি করলে কত আসে, একটু আগে আমরা দেখছি 8 আসে, আর তার সাথে আমাদের কি আছে এখানে এ ভেক্টরটা আছে, এ ভেক্টরটা বসাই দিই আমরা, যে হচ্ছে কত যে 3i প্লাস হচ্ছে কত 4j মাইনাস 5k, আর এর মানটা কত আসে, এর মানটা আমরা আগেই বের করছিলাম হচ্ছে 50, এর মানটা হচ্ছে √50, হ্যাঁ √50 আর তার উপরে স্কোয়ার আছে, এতে হয়ে গেল, বলছো এ মানে এর মান বের করে দিচ্ছি,
সো এটাই হচ্ছে তোমার এখান থেকে উত্তর, ঠিক আছে? বা তুমি একটু লিখে দিতে পারো এই জায়গাটা থেকে, তোমার আসছে কত 8/50, আর সাথে কত আছে যে হচ্ছে এই যেটা 3i + 4j - 5k। পরীক্ষা একটু সুন্দর করে লাস্টে ফিনিশিংটা এভাবে দিয়ে দিবে, ঠিক আছে? হয়ে গেল। সেম একইভাবে তোমার পরীক্ষায় এটা আসতে পারে যে যে এর দিকে বি এর উপাংশ, হ্যাঁ এবার আরেকটা বলছে যে এর লম্ব দিকে বি এর উপাংশ কত। সো এটাও আমরা এখান থেকে দেখব। দেখো কি বলছে তোমার এর লম্ব দিকে। সো আমি এখানে লিখে নিচ্ছি এটা 15 নম্বর, যে এর লম্ব দিকে, হ্যাঁ এর লম্ব দিকে কার উপাংশ বলছে? এর লম্ব দিকে বি এর উপাংশ, এর লম্ব দিকে, সো আমাদের ভেক্টর ছিল সবই আসলে। সো এর লম্ব দিকে বি এর উপাংশ, হ্যাঁ এর লম্ব দিকে বি এর উপাংশ। সো খেয়াল করো আমাদের হচ্ছে সাপোজ বলছে এর লম্ব দিকে, এর সাথে লম্ব দিকে বি এর উপাংশ। সো একটা ধরলাম আমাদের এ আর বি আছে হচ্ছে এভাবে বলবো, হ্যাঁ এই যে এ হচ্ছে একটা ভেক্টর আর বি হচ্ছে একটা ভেক্টর। সো বিকে যদি আমরা দুটো উপাংশে, দুটা লম্ব উপাংশে ভাগ করি, সো একটা আসবে কি এইদিকে আর আরটা আসবে কি তার সাথে এরকমভাবে। সো এটাকে আমি এক্স অক্ষের দিকে এটাকে কি নাম দিব? এক্স অক্ষের দিকে নাম দিব হচ্ছে বি এক্স, আর ওয়াই অক্ষের দিকে এটাকে নাম দিব হচ্ছে আমরা বি ওয়াই। সো দেখো আমি এখান থেকে বি সমান সমান কি লিখতে পারি যদি বি ভেক্টর লিখতে চাই? হ্যাঁ এখান থেকে লিখতে পারবো কি যে বি ভেক্টরটা মানেই তো হচ্ছে কি বিকে ভাগ করে আমরা বি এক্স আর বি ওয়াই আনছি, তাহলে বিকে ভাগ করে বি এক্স আর বি ওয়াইটা আমি আনলাম, ওকে বি এক্স আর বি ওয়াইটা আনলাম। আমাকে কিসের মান বের করতে হবে? আমাকে বের করতে হবে এটার মান। বলছে এর লম্ব দিকে বি এর উপাংশ, সো বি এর একটা উপাংশ হচ্ছে বি ওয়াই, সো এর লম্ব দিকে কোনটা আছে? বি ওয়াই আছে। সো আমাকে এখান থেকে বি ওয়াইটা বের করতে হবে আসলে। তাহলে আমি এখান থেকে লিখে নেব, সুতরাং বি ওয়াই এটা সমান সমান কি আসবে? এই বি ভেক্টর মাইনাস হচ্ছে কত বি এক্স ভেক্টর। সো এখান থেকে আমি যদি লিখতে চাই বি ভেক্টরটা কত লেখা আছে প্রশ্নে, যে আছে কত 5i মাইনাস হচ্ছে প্লাস কত আছে আমাদের এখানে 2j প্লাস হচ্ছে 3k, এটা আমাদের লেখা আছে, আর মাইনাস বিএক্স। সো বিএক্সটা মানে কি দেখো এর দিকে বি এর লম্ব বিক্ষেপ, তাই না? সো এর দিকে বিএক্স এর লম্ব বিক্ষেপ, তাহলে আমরা কি লিখবো এটাকে? এর দিকে বিএক্স এর লম্ব বিক্ষেপটা লিখবো এইভাবে। সো দেখো যে এই বিএক্সটা মানে হচ্ছে এর উপর এই বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমি এটাকে লিখবো কিভাবে? যে এ এর দিকে, তাহলে বি এর লম্ব অভিক্ষেপ লিখবো বি কস থিটা। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে এ ডট বি, বি এর লম্ব অভিক্ষেপ, তার মানে কি এর দিকে, তাহলে নিচে হবে কি এর দিকে বা এর উপর, নিচে আসবে এ। সো এইটুকু অংশ আমরা করে দিব, তাহলে আমার দেখো উত্তর চলে আসছে। সো এই জিনিসটা একটু করে রাখলা, এরকম প্রশ্ন আসেনি পরীক্ষায়, তবে যদি আসে তুমি যেন করতে পারো, ঠিক আছে? সো এরকম আসতেও পারে। এ ডট বি করলে কত আসে? এ ডট বি করলে আমাদের আগে দেখছিলাম 8 আসে, আর নিচে আমাদের এ এর মান কত? এ এর মান হচ্ছে আমাদের কত আসে আমাদের এখানে, যে আমাদের এ এর মানটা হচ্ছে 50 আসে, 50, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এই জিনিসটুকু এখান থেকে থাকলো। সো এই হচ্ছে আমাদের ব্যাপারটা, আশা করি বুঝতে পেরেছি। এর পরেরটা আমরা চলো দেখে ফেলি যে পরে আসলে কী বলছে আমাদের, পরে আর কি আছে। সো পরে আমাদের আছে আরে লাস্ট একটা প্রশ্ন, তুমি একটু খেয়াল করো। বলছে ওপিকিউ দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী হবে কিনা। তাহলে এখানে আমাদের একটা কি আছে পরেরটা 16 নাম্বারটা, হ্যাঁ। সো বলছে ওপিকিউ, সো এই হচ্ছে আমাদের একটা সাপোজ হচ্ছে ও বিন্দু, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আমাদের পি বিন্দু, আর এখানে কোথাও একটা মনে করো কিউ বিন্দু আছে। তারপর বলছে ওপিকিউ দ্বারা এই গঠিত ত্রিভুজটা সমকোণী হবে কিনা। তো বুঝবো কীভাবে আমরা সমকোণী হবে কিনা, এটা বোঝার জন্য আমরা যে কাজটা করব, যে এই যে তিনটা আমাদের ভেক্টর, ওপি ভেক্টরটা আমাদের লাগবে, তারপরে আমাদের আরেকটা ভেক্টর হচ্ছে কি আমাদের ওকিউ, সো ওকিউ ভেক্টরটাও আমাদের লাগবে। তারপরে আমরা এক কাজ করি, একটু ফাঁকা দিয়ে লিখি, ওপি ভেক্টর আমাদের লাগবে, ওকিউ ভেক্টর আমাদের লাগবে, এবং আরেকটা লাগবে হচ্ছে আমাদের কি পিকিউ ভেক্টর, আমাদের আরেকটা লাগবে হচ্ছে পিকিউ ভেক্টরটা আমাদের লাগবে। আগে আমরা ভেক্টরগুলো বের করবো যে ওপি ভেক্টরটা কি। ওপি ভেক্টর দেখো পি থেকে ও বাদ দিব আমরা, তো দেখো পি থেকে ও বাদ দিলে সব তো 0 0, তাহলে থাকে কত 2 4 2 থাকে, তাহলে 2 সাথে হচ্ছে আমাদের এখানে 4 আর সাথে থাকে আমাদের হচ্ছে 2 2 4 2। এটার মান কত সেটাও বের করে ফেলবো আমরা, ওপি ভেক্টরের ভ্যালুটা কত, মান কত। সো মান কত আসবে বুঝতেই পারছো, এখানে কত 2 স্কোয়ার যোগ হচ্ছে কত 4 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, মানটা কত আসে যে 4 আর 16 হচ্ছে 20, 20 আর 4 24, তো আমাদের আসলে 24। ও কিউ ভেক্টরটা কত সেটা আমরা বের করে ফেলবো এখান থেকে। তো কিউ ভেক্টর আমাদের কত দেখো, যে কিউ থেকে ও বাদ দিব, তাহলে আমাদের থাকে কত কিউ যা যা আছে তাইতে থাকবে। সো 2i মাইনাস হচ্ছে 4j মাইনাস হচ্ছে 4k, এটার মানও আমরা বের করে ফেলবো। মানটা বের করলে কত আসবে আমাদের এখানে বুঝতেই পারছো, এখানে কত আসে যে 2 স্কোয়ার যোগ হচ্ছে -4 স্কোয়ার -4 স্কোয়ার। সো কত আসে খেয়াল করো, যে 16 আর 16 32 আর 4 36, 36 মানে √36 মানে কত 6, তো 6 আসবে এখানে। ওকে ফাইন, বা আমি এখানে √36 লিখে রাখি সুবিধার জন্য, আমি পরবর্তীতে 36 মানে তো আমি জানি লিখতেই পারবো।
সো পি কিউটা লিখবো কীভাবে খেয়াল করো, পি কিউ লিখছি আমরা এখানে, তাহলে কী করবো আমরা কিউ থেকে পি বাদ দিব। সো কিউ থেকে পি বাদ দাও। সো কিউ এর মধ্যে আছে 2, সো 2 থেকে 2 বাদ দিলে আমাদের কত হয়, সো 2 থেকে 2 বাদ দিলে আমি লিখে নিচ্ছি এখানে, সো 2 - 2 সাথে হচ্ছে আই যোগ, তাহলে আমাদের কত আছে এখানে -4 থেকে হচ্ছে 4 বাদ দিব। সো -4 থেকে হচ্ছে 4 বাদ দিব, তাহলে আসবে হচ্ছে জে। আর পরটা কি আছে আমাদের, -4 থেকে 2 বাদ দিব। সো -4 থেকে হচ্ছে 2 বাদ দিব, -4 থেকে 2 বাদ দিব। সো -4 থেকে 2 বাদ দিলাম আমরা, তাহলে থাকলো হচ্ছে এত কে। সো এই হচ্ছে আমাদের পিকিউ। সো পিকিউটা পেয়ে গেলাম আমরা এখান থেকে। হ্যাঁ, পিকিউ এর তাহলে পিকিউ ভেক্টরটাও পেয়ে গেছি আমরা। পিকিউ এর মান বের করবো, তাহলে মানটা কী হবে দেখো, √, এখানে কত আসে, এখানে কত 2 - 2 মানে 0, সো 0 স্কোয়ার, -4 মানে কত, যে হচ্ছে -8, সো -8 স্কোয়ার। তো আমাদের কত আসবে, -4 - 2 মানে কত, -6, তাহলে এটা স্কোয়ার। সো এটা তোমার দেখো একটা মান আসবে 64 আর 6 হচ্ছে 36, তাহলে আসবে হচ্ছে 100। 64 আর 36 100। তিনটা তুমি আগে এরকম মান বের করবা। সুতরাং এই তুমি তিনটা কাজ করছো, তিনটা ত্রিভুজের এই তিনটা বাহুর তুমি আগে মান বের করবা ভেক্টরের এই স্থানাঙ্ক থেকে। তারপরে তুমি দেখবা এটা সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা, অর্থাৎ পিথাগোরাস ফলো করে কিনা। পিথাগোরাসের সূত্র যদি মেনে চলে তাহলে হ্যাঁ এটা সমকোণী ত্রিভুজ গঠিত হবে। বুঝবা কীভাবে, তুমি লিখবা যে এখন তুমি দেখবা সবচেয়ে বড় মান কোনটা, সবচেয়ে বড় মান √100। তো তুমি দেখবা সবচেয়ে বড় যেটা সেটার স্কোয়ার, হ্যাঁ সবচেয়ে বড় যে মানটা সেটার স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটার স্কোয়ারের সমান কিনা। হ্যাঁ, বাকি দুটার স্কোয়ার সমান কিনা। তুমি দেখো 36 আছে, সো 36কে স্কোয়ার করো, এখানে 24 আছে, সো 24কে স্কোয়ার করবে এরকম। সো করে দেখবা এটা সমান নয়, দেখা যাচ্ছে কি সমান নয়। সো এখন লিখবা যে যেহেতু এটা সমান হয়নি, তাহলে বলবো কি সমকোণী ত্রিভুজ নয়। আমরা জানি সমকোণী হইতে হলে কি পিথাগোরাস ফলো করতে হয়, সমকোণী ত্রিভুজ নয়। সো তুমি এই জায়গাটা একটু লিখে নাও, সমকোণী ত্রিভুজ নয়। সুতরাং তুমি এখানে বুঝতে পারলা যে যেহেতু এই জিনিসটা মেনে চলেনি, তাহলে তুমি কী বলবো, সমকোণী ত্রিভুজ নয়। সো আশা করি আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে এই জিনিসটা আমরা কীভাবে এখান থেকে করতে পারি, ঠিক আছে। সো ডান, আমাদের এখান থেকে এই প্রশ্ন বেশ আসে। 17, 18, 19 দেখো সেই ক্ষেত্রফলেরটা সবচেয়ে বেশি আমরা যে হচ্ছে স্টার দিয়ে রাখছিলাম ক্ষেত্রফলের এগুলো বলছে OPQ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। সো ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে তোমাকে বলছে কি দেখো যে এখানে কী বুঝাইছি আমরা, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এবি ত্রিভুজের OPQ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তোমাকে যদি এটা বের করতে বলতো, এই যেরকম OPQ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, তুমি কি করবা দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বললে আমি এটা কপি করে নিচ্ছি। সো তুমি যদি এরকম একটা ত্রিভুজ দিয়ে বলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, ভেক্টরগুলো দেওয়া নাই, তখন তুমি কী করবা, তখন তুমি দেখো দুইটা সন্নিহিত বাহু ধরে নিবা, OQ আর OP। সো আমি এই দুইটা খালি রাখতেছি, হ্যাঁ আমি এটা কপি করে নিচ্ছি। সো আমি এটা খালি রাখতেছি। সো তুমি এই কাজটা তুমি আগে করে নিবা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 16 নম্বর, এখন আর নাই 17 নম্বর। তাহলে তুমি বুঝতে পারলা যে এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, একটা OQ, একটা হচ্ছে কি OP। সো OQ আর OP দিয়ে তুমি কী করবো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়। মনে করে দেখো তো, যে ত্রিভুজের ক্ষেত্রফল হয় হচ্ছে, আমি লিখে দিচ্ছি একটু মনে করে দেখো, ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের সন্নিহিত বাহু থাকলে ক্ষেত্রফল কী হয়, যে হাফ ইন্টু ওই ভেক্টর দ্বার কী হবে, এই যে আমাদের OP ভেক্টর আছে আর OQ ভেক্টর আছে, সেইটার আমরা কি ক্রস গুণ করব। এই দেখো OP তো পাইছি আমরা, এটা লাগবে না আমাদের, আর জাস্ট আমাদের কি লাগবে, এটা লাগবে যে OP লাগবে আমাদের, আর OQ এর খালি ভেক্টর দুইটা লাগবে। সো ভেক্টর দুইটা আমরা বের করছি। সো এখন আমাদের কাজ কি খেয়াল করো, ভেক্টর দুইটা বের করছি। সো এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কি করা, ক্রস গুণ করা। আমাদের এখন শুধুমাত্র কাজ হচ্ছে ক্রস গুণটা করা। তুমি এখন এই ক্রস গুণটা করে ফেলবা। যে এই ক্রস গুণটা কীভাবে করবো, আমরা লিখবো কি, সেটা আমরা নিচের দিকে লিখি। হ্যাঁ, এখানে তাহলে আমাদের এখানে সুতরাং কাজ হবে কি, ক্রস গুণ করা, যে OP আর হচ্ছে OQ এর ক্রস গুণ। সো ক্রস গুণ একটু আগে শিখাইছি, সো এটা নিজে পারফর্ম করবো, নিজে করবো। আসলে কী লিখবো এখানে আমরা, এই দেখো I যে এখানে কী হবে, কে আয়ের মানটা কত আছে এখানে 2, এখানে কত আছে 4, এখানে কত আছে 2, পরটাই 2 -4 -4। তো তুমি এইটা আগে করবা, এটা করে দেখবা এখানে কত আসে। হ্যাঁ, এই যে জিনিসটা আসবে এইটার তুমি কি করবা, মান বের করবা, তাহলে তুমি কি সাথে হাফ দিয়ে দিলেই পেয়ে যাবে কিছু বোঝায় ক্ষেত্রফল। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। সো আমরা এখান থেকে এই যে OP ক্রস হচ্ছে OQ, সো এইটা আমরা ক্রস গুণটা আমরা আগে করে নেব, ঠিক আছে। এরকম প্রশ্ন হচ্ছে দেখো পরের এই তিনটা কিন্তু সেম, এই 17 পরে যে আমাদের 18, 19 আছে সেম। ত্রিভুজের বাহু দুটি AOB, এখানে যে AOB আছে ত্রিভুজের বাহু। সো ত্রিভুজের বাহু হলে ক্ষেত্রফল আমরা কি জানি। সো 18 নম্বরের উত্তর কী হবে, যে ক্ষেত্রফল হবে, আমি আর লিখতেছি না, এইটুকু আমরা ক্ষেত্রফল বের করতে এখন পারবো,
ত্রিভুজের বাহু হলে ক্ষেত্রফল কি হবে? জাস্ট হাফ কি হবে? এ ক্রস বি এর মান। সো এ আর বি আমরা ক্রস গুণ করব, মান বের করবো, পরে হাফ করব, সবচেয়ে কিন্তু বেশি আসবে। তারপর 19 নাম্বার তোমার কি বলছে? 19 নাম্বার তোমার বলছে যে সামান্তরিকের দুটি বাহু হলে, তো আমরা জানি সামান্তরিকের বাহু হলে ক্ষেত্রফল। সো সামান্তরিকের বাহু, সামান্তরিকের বাহু, সামান্তরিকের বাহু হলে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে যে ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হচ্ছে এ ক্রস বি এর মান, শুধুমাত্র এ ক্রস বি এর মান, শুধুমাত্র এ ক্রস বি করে মান বের করবো, শেষ। এ ক্রস বি আমরা করতে পারি, কীভাবে ক্রস গুণ করতে হয়। 20 নাম্বারটা কি বলছে খেয়াল করো, বলছে সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করলে। আমি লিখে নিব সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কর্ণ। যেহেতু এ আর বি সামান্তরিক কর্ণ, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে হচ্ছে আমাদের হাফ, হাফ চলে আসবে, আর সাথে থাকবে হচ্ছে এ ক্রস বি এর মান। দ্যাটস ইট। সো তুমি এভাবে কিন্তু বের করে ফেলতে পারবা, ঠিক আছে? যে জাস্ট এই ক্ষেত্রফলগুলো কিন্তু অনেক বেশি পরীক্ষাতে আসে। সো আশা করি তুমি এখান থেকে করতে পারবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে 21, 22 পরীক্ষাতে অনেক বেশি আসে, অনেক বেশি আসে, অনেকগুলো স্টার দিয়ে রাখতে পারো তুমি, এটা অনেক বেশি স্টার দিয়ে রাখতে পারো। সো আমি একটা করতেছি একই জিনিস। সো বলছে এবিসি দ্বারা গঠিত আয়তাকার বস্তুটির আয়তন নির্ণয় করো। সো আমি বলছিলাম না, যদি এরকম আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করতে বলে কি হবে? আয়তন ভি সমান কি বলছিলাম, যে দুইটার ক্রস গুণ করব, এ ক্রস বি করব, আর তার সাথে কি হবে? ডট সি, শেষ। আমরা ক্রস গুণ করতে পারি, আর তার সাথে আমরা সি এর ডট গুণও করতে পারবো। পরেরটা তোমাকে কি বলছে খেয়াল করো, 22 নাম্বারটা বলছে এবিসি ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করবে কিনা। সো তুমি লিখবা যে হচ্ছে তুমি লিখবা, আমরা জানি হচ্ছে এরকম যে এ ক্রস বি, এটা তুমি এক করবা, এ ক্রস বিটা তুমি এক বের করবা, তাহলে তুমি সি করবা, ডট গুণ করবা। যদি তুমি খেয়াল করো, যদি এ ক্রস বি ডট সি ইকুয়াল টু 0 হয়, 0 হয়, তবে একই সমতলে থাকবে, তবে একই সমতলে অবস্থান করবে, তবে একই সমতলে অবস্থান করবে। তো তোমার কাজ হচ্ছে কি? তোমার কাজ হচ্ছে এই দেখো এ ক্রস বি এর ক্রস গুণ করা, তার সাথে সি এর ডট গুণ করা, অবস্থান করবে। তাহলে আমরা এ ক্রস বি আগে বের করবো, এভাবে জাস্ট এভাবে বের করবো, এ ক্রস বি কি লিখবো আমরা? আই জে কে। আর এ আর বি এর জিনিসটা খেয়াল করো, কত আছে? এখানে আছে 3, এখানে 4, এখানে আছে -5, আর বি কত আছে? 5, 2, 3। সো এ ক্রস বি বের করবা, এখানে এ ক্রস বি ডান, হ্যাঁ। তারপরে তুমি দেখবা যে সুতরাং এ ক্রস বি, আর তার সাথে তুমি আবার কী করবো? আবার সি এর ডট গুণফলটা তুমি করবা। সো তুমি এইটা আগে বের করে নাও, শিখেছি শুরুতে সুন্দর করে, তো সেটা তুমি বের করতে পারবা। তাহলে সি এর তুমি ডট গুণ করে দেখবা যে এই জিনিসটা হয়েছে কিনা। আশা করি বুঝেছো। যদি দেখো এইটার ক্রস গুণের পরে তার সাথে সি এর ডট গুণ করে 0 হয়, তাহলে একই সমতলে, কোনো সমস্যা হওয়ার কথা না। আর লাস্টেটা বলছে যে এ ও, লাস্টের মধ্যে কি বলছে এখান থেকে, ওকে খেয়াল করো, লাস্টটা বলছে হচ্ছে কি এ ও বি, এ বি এর মান কত হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে। সো মনে রাখবা, এটা এমসিকিউতে অনেক বেশি আসে আমাদের এই জিনিসটা আর কি, যে সমান্তরাল হওয়ার শর্ত। আমরা সমান্তরাল শর্ত মিলিয়ে জানি কি, এ ক্রস বি ইকুয়াল টু 0 হলে সমান্তরাল, 0 হলে সমান্তরাল। সো সিকিউতে আসলে আমরা এই শর্ত দিয়ে করব, সিকিউতে আসলে লিখবো আমরা জানি এত সমান 0 হলে সমান্তরাল, ক্রস গুণ করে 0 ধরবো, পরে এম এর মান বের হবে। আর এমসিকিউতে আসলে শর্টকাট হচ্ছে 3, 4, -5 আছে না, তাহলে এম এর মান এখানে কি করবা? দেখো এই কাজটা করবা, শর্ত হচ্ছে কি, এই এ এক্স আর আরটা বি আছে, বি এক্স, তারপর হচ্ছে এ ওয়াই, তারপর আছে হচ্ছে বি ওয়াই, তারপর হচ্ছে এ জেড, তারপর আছে আমাদের হচ্ছে বি জেড, এক্স বাই এ ওয়াই বাই বি ওয়াই, এ জেড বাই বি জেড, এই তিনটার অনুপাত যদি সমান হয়, তাহলেও সেক্ষেত্রে কী হয়? এত সমান সমান হলে কি হয়? সমান্তরাল হয়। সেই সমান্তরালের আরেকটা শর্ত হচ্ছে এটা, হ্যাঁ, সমান্তরালের আরেকটা শর্ত হচ্ছে এটা, যেগুলো হলেও সমান্তরাল হয়। সো আমরা বের করি, 3 আছে, এখানে 4 এম আছে, সো লিখবো আমরা 3 ভাগ এম। পরে কত আছে? 4, আর ওইখানে যে আছে কত? 8, সো 4 ভাগ 8। আর এখানে কত আছে খেয়াল করো, -5, এখানে -10, সো -5 -10। খেয়াল করে দেখো, এখানে ভাগ করলেও আসে কত? হাফ, এখানে ভাগ করলেও আসে হাফ, তাহলে এখানে ভাগ করলেও হাফ হইতে হবে। সো এম এর মান কত হইলে হাফ হবে? সো আমি বুঝতে পারছি 3/m = 4/8, তাহলে এখানে এম এর মান কত আসবে? এগুলো আসবে কত? 6। এটাই তোমার হচ্ছে উত্তর, ঠিক আছে? তাহলে এই হচ্ছে জিনিস, বা তুমি এইটা আর এটা যদি সমান ধরো, তাও এখানে 6ই আসবে, তাহলেই এটা উত্তর হবে 6, দুই ক্ষেত্রেই সমান হতে হবে। সো এই যে আমরা এখানে 22-23টা প্রশ্ন দেখলাম, এগুলা দিয়েই যে তোমার পরীক্ষাতে সিকিউ আসে, আমি তোমাকে জাস্ট দেখাই। তুমি খেয়াল করো, ঢাকা বোর্ড 24-এর এই প্রশ্নটা তুমি খেয়াল করো, এতক্ষণ তুমি যা দেখলা জাস্ট এইটার উপরে বেস করেই তোমার প্রশ্ন আসছে। দেখো তোমাকে কি বলছে, বলছে তোমাকে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, ভালো।
এখন বলছে এ বরাবর বি এর অভিক্ষেপ, একটু আগে করলাম না, এ বরাবর বি এর অভিক্ষেপ মানে কি, বি এর অভিক্ষেপ মানে হচ্ছে বি কস থিটা, আর বি কস থিটার সমান কি শিখছিলাম আমরা, যে এ ডট বি, উপরে এ আর বি ডট গুণ করবো আর নিচে এর মান হবে, শেষ, এতটুকুই তো। তার মানে জাস্ট এইটুকু অংশগুলো বের করে দেখাবো, হয়ে যাবে। তাহলে তুমি খালি এইটুকু দেখাইলেই হয়ে যাবে, তুমি খালি কী করবা, এইটুকু দেখাইলেই হয়ে যাবে। হ্যাঁ, উত্তর হচ্ছে কি এইটুকু, উত্তর খালি এতটুকুই। ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা, মাত্রই কিন্তু আমরা সেটা বললাম যে কী করবো আমরা, একই সমতলে থাকবে কিনা কখন, কি হয় যে এ আর বি এর তুমি ক্রস গুণ করবা, ক্রস গুণ করে সি এর সাথে ডট গুণ করবা, যদি শূন্য হয়, যদি এটা হয় হ্যাঁ তাহলে একই সমতলে থাকবে, শূন্য হলে একই সমতলে থাকবে, না হলে থাকবে না। তো দেখছো, চিনতে পারছো তুমি একদম এই প্রশ্নগুলো। দেখো ময়মনসিংহ 24-এ কি আসছে তুমি বুঝো কিনা, এ ও বিকে সন্নিহিত বাহুদের সমান্তরিক ক্ষেত্রফল, সন্নিহিত বাহুদের সামান্তরিকের ক্ষেত্রফল, বাহু হলে ক্ষেত্রফল কি হবে, যে এ আর বি এর ক্রস গুণফলের মান, শেষ, ক্ষেত্রফল কি হবে, এটার মান। বলছে সমকোণী হবে কিনা, একটু আগে তুমি দেখলা যে তুমি কি করবা, এ বি সি দ্বারা একটা ত্রিভুজ গঠিত হয়েছে তাই না, সো এ একটা বাহু, সো এটার তুমি মান বের করবা, তাহলে কি করবা, এ এর মান বের হবে, বি এর মান বের হবে, সি এর মান বের হবে, তারপরে এই মানগুলো দিয়ে তুমি দেখবা কি, যে এই মানগুলো তুমি বের করবা, বের করে দেখবা এখানে কি ওই পিথাগোরাস খাটে কিনা, একটু আগে কিন্তু সেরকম করাই দিলাম। তো আমি যেগুলো করাইছি এখানে 22-23টা তুমি এগুলোর মধ্যেই পাবা, কিন্তু এই কুমিল্লা 22টা একটু ডিফারেন্ট রকম তোমার কাছে লাগতে পারে, এই জন্য আমি একটু করিয়ে দেবো। বলছে ভেক্টর সি এর একক ভেক্টর নির্ণয় করো, কিন্তু তুমি তো ভেক্টর সিটাই বুঝবা না। তো দেখো এখানে কেমনে, দেখো লেখা আছে, বলছে সি ভেক্টরটি এ ও বি ভেক্টরের উপর লম্ব। একটা কথা তোমাকে শিখাইছিলাম যে দুইটা ভেক্টরের উপর লম্ব সেই ভেক্টরটাই হয় কখন হয়, ক্রস গুণ করলে। তাহলে তুমি যদি এ আর বি এর ক্রস গুণ করো, এ আর বি এর ক্রস গুণ করো, তাহলে তুমি এই সিটা পাবা। কেমনে বুঝলাম, লেখা আছে সি ভেক্টরটি এ আর বি ভেক্টরের উপর লম্ব, এ আর বি এর উপরে লম্ব মানে কি, এ আর বি এর ক্রস গুণ ফলটাই তো এ আর বি এর উপরে লম্ব হয়, তার মানে এ আর বি এর ক্রস গুণ করলে তুমি সি পাবা। তোমার কাজ হবে এই সিটা বের করার জন্য, সি ইকুয়াল টু কী হবে তোমার, যে এ ক্রস বি। তো তুমি আগে কি করবা, এখানে এ ক্রস বি বের করবা, আই জে কে। হ্যাঁ দেখো এই যে লেখা আছে এর মান কত, এখানে -1 -3 2, সো -1 -3 2, আর বি এরটা কত আছে 2 -2 2 2 -2 2। সো এভাবে তুমি আগে কী করবা, এ আর বি এর ক্রস গুণ করবা, তাহলে তোমার সি চলে আসবে, তাহলে সি তুমি পেয়ে গেলা। তো তুমি এখান থেকে সি ভেক্টরটা পেয়ে গেলা। তোমাকে বলছিল সি এর একক ভেক্টর, তাহলে সি ভেক্টরকে সি এর মান দিয়ে ভাগ করে দিব, চলে আসবে একক ভেক্টর। তাহলে এটাই হচ্ছে তোমার কি উত্তর, তাই না। সো এইভাবে তুমি কিন্তু চাইলে করে ফেলতে পারবা, দেখবা যে তুমি সবই তুমি কমন পাবা। কিন্তু এই ঘ নম্বরটা অনেকেই পারবে না, মনে হবে আল্লাহ চিত্র আঁকা পারবে না। সো ঘ নম্বরটা আমি বলে দিচ্ছি, খেয়াল করো। সো প্রশ্নটাই তোমাকে বলছিল এই জায়গাটায়, ওইখানে প্রশ্নটাই বলছিল। সো ঘ নম্বরটা একটু এদিক সেদিক হয়ে গেছে। সো ঘ নম্বরটা এখানে আসবে, হ্যাঁ ওইখানে উত্তরটা করা আছে, দেখো দেখাই দিচ্ছি এখানে, তুমি দেখো এই যে এ আর বি এর ক্রস গুণ করছো, ক্রস গুণ করে এটা আসছে, এটাকে তার মান দিয়ে ভাগ করছো, চলে আসলো কি জিনিসটা, একক ভেক্টরটা। সো পরবর্তীটা তুমি খেয়াল করো, হ্যাঁ পরবর্তীতে তুমি খেয়াল করো, এই যে সেটা ঘ নাম্বারটা তোমাকে এনে বলছিল প্রশ্নে যে এইটা প্রমাণ করো, যে দেখো প্রশ্ন তোমাকে দেখায়নি একবার, প্রশ্ন তোমাকে বলছিল যে উদ্দীপক অনুযায়ী গাণিতিকভাবে যাচাই করো যে পি প্লাস কিউ সমান আর। পি কোথায়, এই যে তোমার পি, তোমাকে পিটাই তোমাকে আসলে লেখা নাই, তোমাকে বের করে নিতে হবে, পি এই যে কিউ এই যে আর। সেখানে তুমি কীভাবে বের করবা দেখো, আমি তোমাকে চিত্র থেকে দেখাই দিচ্ছি। দেখো এখানে তুমি খেয়াল করো যে এই দেখো পি ভেক্টরটা, তুমি এখানে ত্রিভুজ ও এন এল এই জায়গায় দেখো ত্রিভুজ সূত্র খাটালে কি আসে, পি। ত্রিভুজ ও এন এল মানে কোনটা, যে এইটুকু ত্রিভুজ ও এন এই যে এল, এটুকুর মধ্যে। তো ত্রিভুজ সূত্র আমরা কি জানি, যে যে দুজন একই দিকে যাচ্ছে তাদের যোগফলটা কি হবে, অন্যজনের সমান। তাহলে দেখো এই দেখো এই বি আর পি যোগ করলে কত হবে, যে বি যোগ হচ্ছে পি, হ্যাঁ বি যেদিকে এ পি সেই দিকে, যখন আমরা ত্রিভুজ সূত্রটা শিখবো তখন আর ভালো বুঝবা। সো বি এইদিকে আর পিও এইদিকে, একই দিকের দুজনকে যোগ করব, ইকুয়াল টু হবে অন্য দিকেরটা, ইকুয়ালটা হচ্ছে এ। সো বি প্লাস পি সমান সমান এ, তাহলে পি সমান সমান কী হবে, এ মাইনাস বি, তাই না। সো তুমি এ ভেক্টর দেওয়া ছিল, বি ভেক্টর দেওয়া ছিল, বিয়োগ করবা, সো পি পেয়ে গেলা। সেম একইভাবে ও এম এল একটা ত্রিভুজ আছে, দেখো ও এম এল এই ত্রিভুজের মধ্যেও ত্রিভুজ সূত্র খাটালে তুমি কিউ পেয়ে যাবা, কিউ পেয়ে গেল। আর তারপরে তুমি কি করবা, দেখো আরেকটা ত্রিভুজ তোমার আছে এখানে, সেখানে তুমি যদি বি আর সি এটার মধ্যে তুমি ই করো, দেখবে তুমি আর পেয়ে যাবা। সো পি প্লাস কিউ তুমি করে দেখবা আর এর সমান হয়েছে কিনা, হয়ে যাবে। সো এটা আমরা আরও ভালো বুঝবো ত্রিভুজ সূত্রটা শিখলে, যখন আমরা ত্রিভুজ সূত্র শিখবো তখন দেখবা আমরা কীভাবে ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করি, তখন তুমি আরও ভালো বুঝবা, সমস্যা নেই। সো এই হচ্ছে জিনিসটা। পরেরগুলো দেখো মধ্যবর্তী কোণ বের করতে বলছে, পি ও কির চিরাং 24-এ আসছে, পি কিউ পি আর এর মধ্যবর্তী কোণ, খুবই সিম্পল করা সম্ভব। বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান বিন্দুগুলো একই তলে আছে কিনা, একই সমতলে অবস্থান করবে কিনা। তার মানে তুমি দেখো এখানে অন্য যে কোনো প্রশ্নগুলোই তুমি দেখো এখানেও সেম, তুমি এখানে যে প্রশ্নগুলো রাখছি তুমি জাস্ট এগুলোই প্র্যাকটিস করবা, এর বাইরে কিছু করতে হবে না।
বলছে উদ্দীপকের আলোকে থিটা ওয়ানের মান বের করো। থিটা ওয়ান মানে কি? দেখো দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ তো থিটা ওয়ান, তাই না? দেখো থিটা ওয়ান, তার মানে কি এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে, একটু আগে করে আসলাম। থিটা ওয়ান ইকুয়াল টু থিটা টু হওয়া সম্ভব কিনা? তুমি এখান থেকে থিটা ওয়ান বের করছো, থিটা টুও তুমি বের করবা। কীভাবে বের করবা? এটা হচ্ছে এ প্লাস বি, সো তুমি এ প্লাস বি আগে করবা, লিখবা এ প্লাস বি সমান সমান তুমি ধরলা কি যে হচ্ছে এক্স। হ্যাঁ, আবার এখানে এ মাইনাস বি করবা, তুমি ধরলা এ মাইনাস বি সমান সমান হচ্ছে ওয়াই, করলা, দুইটা বিয়োগ করে নিবা। এখন তুমি কি পারবা না এক্স আর ওয়াইয়ের মধ্যবর্তী কোণ বের করতে? অবশ্যই পারবে, একটু আগে আমরা করছি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ করে দেখবা দুইটা মান কি আসছে কিনা, সমান আসছে কিনা। সো তুমি দেখো উত্তরটা করে এখান থেকে মিলাই নিও যে পারলা কিনা। হ্যাঁ, সেম একইভাবে অন্য একটা প্রশ্ন দেখো, এখানেও তুমি প্রশ্ন ধরতে পারবা, বলছে উদ্দীপকের আলোকে থিটার মান নির্ণয় করো। দেখো এখানে থিটাটা আমাদের আছে, এই থিটা। দেখো থিটাটা কার কার সাথে কোণ? একটা হচ্ছে পি, এদিকে আমাদের পি ভেক্টরটা আছে, আর একটা হচ্ছে আমাদের কি আর ভেক্টরটা, এই যে আর ভেক্টরটা। সো পি এবং আর এর মধ্যবর্তী কোণ আমরা জানি আর মানে কি লব্ধি। দেখো এই আরটা হচ্ছে এখানকার লব্ধি সামান্তরিকের, আর লব্ধিটা কি হবে? পি প্লাস কিউ এর যোগফল। সো পি প্লাস কিউ এর যে যোগফল সেটাই হচ্ছে আমাদের এখানকার লব্ধি। সো আমরা আগে পি প্লাস কিউ এর যোগফলটা বের করবো, তাহলে হয়ে গেল আমাদের কি আর। তারপরে আমরা হচ্ছে কি পি এবং আর এর মধ্যবর্তী কোণ বের করবো কিভাবে? লিখে দিচ্ছি এখানে পি এবং আর এর মধ্যবর্তী কোণটা তুমি কি লিখবা? লিখবা যে কস থিটা সমান সমান কি, যে উপরে হচ্ছে পি এবং আর এর ডট গুণ আর নিচে পি এবং আর এর মান, এখান থেকে চলে আসবে কি থিটার মান চলে আসবে। সো আমরা কিন্তু সেই ডট গুণ ফল করাটা কিন্তু শিখেছি, মধ্যবর্তী কোণ বের করাটা কিন্তু আমরা শিখেছি। আর পরটা বলছিল যে ত্রিভুজ এই ক্ষেত্রফল বের করতে বলছিল এখান থেকে। হ্যাঁ, যে ত্রিভুজ ও এ বি, তার মানে ও এ বি মানে কোনটা? ও এ বি। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, খেয়াল করে যে পি বাহু, এটা হচ্ছে আমাদের কিউ বাহু। তো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকলে তুমি ক্ষেত্রফল বের করতে পারো। আর বলছিল ত্রিভুজ ও বিসি, ত্রিভুজ হচ্ছে ও বিসি, তাহলে ও বি আবার হচ্ছে সি, ঠিক আছে? তো তুমি কি করতে পারো যে ওবিসির মধ্যে দেখো এই কিউ জানো, আবার এখানকার আর জানো, সেটা নিয়েও করতে পারো। সো এই ত্রিভুজে কিউ এবং আর বাহু জানো, সো এটা দিয়ে একবার ক্ষেত্রফল বের করবা। আর এই ত্রিভুজে পি বাহু জানো আর আর বাহু জানো, সেটা দিয়েও একবার ক্ষেত্রফল বের করবা, দেখবা দুইটা ক্ষেত্রফলের মান সমান কিনা। সো তুমি করে একবার এখান থেকে উত্তরটা মিলাই নাও। দেখো আর আর পি এর ক্রস গুণফল, আর আর কিউ এর ক্রস গুণফল করছি আমরা, পরে মান বের করে হাফ করেছি, ত্রিভুজের ক্ষেত্রফলে হাফ হয়। সো সেম একইভাবে তুমি এখানকার প্রত্যেকটা প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্ন যে কোনো প্রশ্ন দেখবা যে তুমি পারবা। দেখো কি বলছে, একই সমতলে অবস্থান করবে কিনা। দেখো তুমি প্রশ্নের পরে দেখো একই সমতলে অবস্থান করবে কিনা, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তুমি যে কোনো দেখো এক্স অক্ষের সাথে কোণ বের করতে বলছে, হ্যাঁ বলছে লব্ধি নির্ণয় করো। সো তুমি এখানকার যে কোনো প্রশ্ন নাও, এবং যদি কোনোটা আটকে যায় উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, তুমি ছোট্ট করে একটু দেখলেই এইটার বেস করতে পারবে। সবচেয়ে সহজ টাইপ এটা, বলছে একই সমতলে অবস্থান করে কিনা, বিয়ের উপরে এর লম্ব বিক্ষেপ, তার মানে একই প্রশ্ন দেখবা, প্রত্যেক ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তা বলছে পরস্পর লম্ব হবে কিনা। তুমি যে কোনো প্রশ্নই দেখো না কেন দেখবা এই একই টাইপের প্রশ্নগুলোই তুমি ঘুরে ফিরে আসলে পাবা। সো এইটুক জিনিস তুমি আসলে সুন্দর করে ফেলো, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আর কোনো সমস্যা হবে না। সুন্দর মতো তুমি আসলে এই টাইপ থেকে উত্তর করতে পারো, সবচেয়ে সহজ টাইপ। তারপর যারা পারো না তাদের জন্য কিন্তু আমি বলে দিলাম, আর যারা পারো তারা একটা রিভিশন করে ফেলো, প্র্যাকটিস করে ফেলো, এখানকার প্রত্যেকটা অঙ্ক করে ফেলো, তাহলে আর কোনো টেনশন থাকবে না এই টাইপ নিয়ে। সো সবাই করে ফেলো, দেখা হবে সবার সাথে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।